আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি পরীক্ষার আগের মাত্র 3 দিন বাকি, আজকে 10 তারিখ। সো আজকে ফিজিক্স নিয়ে একটু কথা বলতে চাই এবং এর আগে আমি বিজ্ঞপ্তি দিয়েছি এবং কথাও বলেছি তোমাদের সাথে যে ফিজিক্সের এবং কেমিস্ট্রির একেবারে শেষ মুহূর্তের একটা ছোট্ট 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের 3টা ক্লাস আমি নিতে চাচ্ছি, যেন তোমাদের আরও যদি কারো কোনো প্রবলেম বাকি থাকে সেই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়া যায় এবং শেষ মুহূর্তে একটা হয়তো ডিসকাশন করলে বা আরেকটু শুনলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে, এই আশায় হচ্ছে তোমাদের সামনে দাঁড়ানো। ঘটনা হচ্ছে যে তোমরা অনেকেই যারা প্রস্তুতি নিচ্ছ এবং নিয়ে ফেলেছ, মাত্র আর 3 দিন বাকি। তবে এইটাও ঠিক যে এই 3টা দিনও একটা বিষয়, এই 3টা দিনও একটা সময়, যেই সময়ে একটা শিক্ষার্থী বা একজন শিক্ষার্থী চাইলে সে তার প্রস্তুতির যে অংশটুকুতে যদি মনে করে যে ঘাটতি আছে, সেই ঘাটতিটা সে দূর করতে পারবে বলে আমার বিশ্বাস। এখন ঘটনা হচ্ছে যে পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে এটা তো আমি জানি না, তবে আমরা ধারণা করি যে বিগত বছরের প্রশ্নগুলোতে কেমন আসছিল। সো এটার উপর বেস করে আমার যেটা চিন্তা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যদি আমরা আরেকটু ভালো মতন পড়াটাকে বোঝার চেষ্টা করি এবং পড়াটাকে নিয়ে ভাবি, তাহলে আমার মনে হয় জিনিসটা আরেকটু সুন্দর হবে। তো আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। তো অপেক্ষা করতে করতে যে জিনিসটা আমি তোমাদের সামনে একটু শেয়ার করতে চাই, যে আমি দেখতে পাচ্ছি অলমোস্ট প্রায় 3000 জন যুক্ত হয়েছ। তোমরা একটু সবাই একসাথে যুক্ত হলে আমার জন্য সুবিধা হবে। তো আমি চিন্তা কি করেছি তোমাদেরকে আগে সেটা শেয়ার করি। ধরো গতি আর হচ্ছে এই আমি এখানে লিখেছি না ফিজিক্স 1 আর 2, একটু মনে করি এই চ্যাপ্টারে ফিজিক্স 1-এ ওই যে কি আছে, ফিজিক্স 1-এ হচ্ছে 1.6 থেকে 1.7 পর্যন্ত আছে। এই তো মানে তোমাদের ফিজিক্স বইটার মধ্যে 1.6 যেই অংশটুকু আছে, এই অংশটুকুর সাথে 1.7টাও আছে। অর্থাৎ পরিমাপের ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, এই জাতীয় যা লেখাপড়া আছে এটা এখানে আছে। আমরা ধরে নিতে পারি এবং আমি কনফার্ম করে বলতে পারি যে এইটা শিওর যে এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা আসবে। কারণ অ্যাকর্ডিং টু দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড এনসিটিভি, যারাই এটা নিয়ে কাজ করতেছে, আমরা এটা কি শুনেছি যে প্রশ্ন হয়তো অনেক আগেই ছাপানো হয়েছে। আমি অনেক জায়গায় এটাও শুনেছি যে স্টুডেন্টের ভিতরে এইটাও একটা ভয় আছে যে প্রশ্ন কি পুরো সবগুলা চ্যাপ্টার থেকে করা হয়েছে কিনা। আমার বিশ্বাস যে এই জিনিসগুলো আসলে সঠিক না। আমার মনে হয় যে 5টা অধ্যায় আছে ফিজিক্সে, এই 5টা অধ্যায় থেকেই 8টা প্রশ্ন হবার কথা। এইটাই হচ্ছে 99.99% সত্য। এখন বাকি যে অংশটুকু আমি হিসাব করছি, কারণ এখানে তো আসলে বিচিত্র রকম কিছু অভিজ্ঞতা আছে। সো আমার যেটা বিশ্বাস যে এই ফিজিক্সের 1, 2, 4, 8 আর 11 এই অধ্যায়গুলো থেকেই 8টা প্রশ্ন আসবে এবং এই 8টা থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি এরকম অসংখ্য শিক্ষার্থী আমাকে জানিয়েছে যে স্যার ওদের নাকি অনেকের পড়াই হয় নাই। তো পড়াই হয় নাই, কেন পড়া হয় নাই এই প্রশ্ন আমি যখন করি যে কেন পড়া হয় নাই, তখন কোনো উত্তর দিতে পারে না, বলে কিছু পড়ি নাই বলে ও মনে করে স্যার আমি যদি কেবল 2 আর 4 অধ্যায় পড়ি তাহলে কি আমার 2টা কমন পড়বে? এটা কোনো কথা? 2 আর 4 অধ্যায় পড়লে কমন পড়বে এটা তো আমি জানি না, কিন্তু এটা শিওর যে 2 এবং 4 থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন কথা হইলো তাহলে স্যার অনেক স্টুডেন্ট আছে যারা মনের দুঃখে এই 11 নম্বর অধ্যায়ের জন্য একটা ভয় পায় যে চলো তো সে পড়বে না, এই কারণে ছেড়েও দিছে। শোনো, তোমরা কি দেখলা, তোমরা সামনে কি দেখলা? এই যে দেখো, মানে বাংলাদেশ ক্রিকেট টিমের আমি উদাহরণটা দিচ্ছি, ভালো পারফরমেন্স করতে পারে নাই, প্রতিযোগিতায় নাই। ভারত ভালো পারফরমেন্স করতে পারে নাই, প্রতিযোগিতায় নাই। আমি টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলছি। জীবনটা হচ্ছে পারফরমেন্সের একটা মঞ্চ। যে পারফর্ম করবে সে থাকবে, আর যে পারফর্ম করতে পারবে না সে আউট অফ দ্য টুর্নামেন্ট, সেই হিসাবের বাইরে থাকবে। তো আমরা যদি হিসাবের ভিতরে থাকতেই চাই তাহলে আমাদেরকে পারফর্ম করে টিকতে হবে। এইবার কথা হচ্ছে এই যে
তোমরা একটু শুনো, আমি তোমাদেরকে বলার চেষ্টা করতেছি। আজকে স্টুডেন্ট একটু বেশি হয়ে যাওয়ার কথা। আমার মনে হয় যে আজকে 7,000 স্টুডেন্ট যুক্ত হওয়ার কথা, অ্যাজ ফার আই নো। তোমরা যারাই যুক্ত হচ্ছে আমার সাথে, তোমরা একেবারে বিনা চিন্তায়, বিনা দ্বিধায় আমার সাথে খাতা কলম নিয়ে বসো এবং লাইভের থেকে এই যে তোমাদের যে লাইভের কমেন্ট আছে, কমেন্ট, এই যে এখানে কমেন্ট আসতেছে না, এই কমেন্টটা সুইপ করে দাও, যে কোনো এক পাশে সরায় দাও এবং হচ্ছে কারো কমেন্ট দেখার দরকার নেই, কারো কমেন্ট দেখার দরকার নেই। আর তোমাদের ভিতরে আরও একটা চিন্তা হচ্ছে যে স্যার এই যে একটা জিনিস, এটা তো আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে, তাই না? এটা নিয়ে সবাই চিন্তিত। আমি একটু এই কথাগুলো শেষ করে শুরু করব, আমি একটু শেষ করে নিই, 2টা মিনিট, এই কথাগুলো না বললে হচ্ছে না। এই যে একটা শব্দ, এই একটা শব্দ নিয়ে সবার ভিতরে একটা নাড়াচাড়া হয়। অনেক স্টুডেন্টের আছে স্যার টেনশনে স্যার পেটে ব্যথা করে, টেনশনে স্যার রাতের বেলা ঘুম হয় না, টেনশনে ওয়াশরুমে যাওয়ার জন্য আমার মনটা আকুপাকু করতে থাকে। এগুলো হচ্ছে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, এগুলো হবেই। ওই সচিন টেন্ডুলকার যখন তার 400তম ম্যাচে ওই 100 করার আগে 99 নাম্বার ম্যাচে রানের সময় ব্যাটিং করতে থাকে, তখনও তার শরীর হাত পা কাঁপতে থাকে। হ্যাঁ, সুতরাং মানুষের প্রবৃত্তি হচ্ছে যে তার ফাইনাল কোনো একটা কিছুর আগে তার শরীরে একটু নাড়াচাড়া হবে, তার স্নায়ুগুলো তাকে একটা টেনশন দিবে। এটা স্বাভাবিক, এটা নর্মাল জিনিস, এটা নিয়েই থাকবে, চলবে। তবে এটা তোমরা মাথায় রেখো, তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের একটা বয়স হয়েছে, একটা ম্যাচুরিটি হয়েছে, তোমরা একটু বড়। তোমরা পিএসসি জেএসসির জীবনে দেখছো না, এগুলো পরীক্ষা দিয়ে আসছো না? তো আগে তো এই পরীক্ষাগুলো দিছই, তো এইগুলো কি তোমার কাছে নতুন? পুরাতন জিনিস। সুতরাং এটা থাকবেই, এটা রিমুভ করার কোনো সিস্টেম আমার কাছে জানা নাই। তবে তোমরা একটু আল্লাহর সাহায্য কামনা করবা, মনে মনে বলবা রাব্বি জিদনি ইলমা, আর পারলে একটু আয়াতুল কুরসি পড়বা এবং হচ্ছে নিজের ভিতরে শান্তির কামনা করার জন্য একটু চেষ্টা করবা যেন টেনশনটা ফ্রি থাকা যায়। যদিও মানুষের জীবনে টেনশন ফ্রি থাকা যায় না, মানুষের জীবনে এগুলো থাকেই, তারপরে পরীক্ষার আগে নিজেকে শান্তি করার চেষ্টা করবা, কারণ শুধু শুধু অশান্তি করে কোনো লাভ নেই। এবার আসো কাজের কথায় আসি। তাহলে এতক্ষণে যারা যুক্ত হয়ে যাওয়ার কথা যুক্ত হয়েছে, আমি বলেছিলাম যে প্রায় 7,000 জন যুক্ত হবে। আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট 7,000 জন যুক্ত হয়েছে। সো আমি যতটুকু জানি যে এই রিদি কমলপানি চৌধুরী অ্যাডি থেকে, এই যে আজকে 7,000 জন যুক্ত হওয়ার কথা, অ্যাজ ফার আই নো। এই 7,000 জন তোমরা যারা এই মুহূর্তে দেখছো আমাকে, তোমরা 7,100 জন হয়েছে, আচ্ছা দেখি আজকে কতজন হয়। তোমরা পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার সময় একেবারে একটা সোজা চিন্তা করো, কত সোজা তোমাদের পরীক্ষাটা। 8টা সৃজনশীল আসবে, 8টা, কতক্ষণ তোমরা খেলাধুলা করবা, তারপরে চিন্তা করবা মাত্র 2টা দেওয়া লাগবে। কেন? ইমাজিন তোমার চান্স, তোমার চয়েস কত বেশি। 2টা সৃজনশীল দিবা। স্যার কোন 2টা সৃজনশীল দিবা? যেই 2টা সৃজনশীল তুমি সবচেয়ে ভালো পারো। বলে স্যার আমি কোনটা ভালো পারবো? আমি তোমার যেইটা তোমার মনে চায় সেটাই তুমি দিবা। এখন বলো স্যার পরীক্ষা কেমন করে পরীক্ষায় প্রশ্ন আসবে? দেখো আমি একটা একটা করে ম্যাথ সলভ করাচ্ছি, আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো আসছে। ধরো এরকম একটা লেখা আছে রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্ন। তার আগে একটু বলে নিই, প্রথম সূত্র ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা জীবনভর তোমরা অন্তত 5,000 বার লিখছো, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় সূত্র হচ্ছে এস ইকুয়াল ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এটা একটা সূত্র। তোমরা এগুলা কত শবার লিখেছো আমি নিজেও জানি না। আরেকটা হচ্ছে 3 নাম্বার সূত্র এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা থার্ড ল। ফোর্থ হচ্ছে স্যার ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। এবার অসংখ্য স্টুডেন্ট আমাকে এটা জানাইছে স্যার ওই যে তম সেকেন্ডের একটা সূত্র আছে না, তম সেকেন্ড, যে কততম সেকেন্ডে সেই দূরত্ব অতিক্রম করবে, ওই তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের একটা সূত্র আছে। স্যার এই সূত্রটা কি পরীক্ষার হলে আমি অ্যাপ্লাই করতে পারবো? দেখো স্টুডেন্টের টেনশনটা কোথায়। এই যে সূত্রটা হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এই সূত্র তো স্যার বইয়ের মধ্যে নাই। আমি তোমার সাথে একমত, এটা বইয়ের মধ্যে নাই, কিন্তু
তোমার ফিজিক্স বইয়ের মধ্যে তো ব্যয়িত শক্তির কথাও নাই। ফিজিক্সের বইটার মধ্যে কর্মদক্ষতার পুরা পেজের মধ্যে কোনো জায়গায় ব্যয়িত শক্তির কথা বলছে? এইবারের ফিজিক্স বই বলছে? বলে নাই। তবে ব্যয়িত শক্তির প্রশ্ন আসছে কেন? ফিজিক্সের বইয়ের মধ্যে যা আছে তাই থেকে কি প্রশ্ন আসে? ঠিক সেরকম ভাবে কি প্রশ্ন আসে? তো এই প্রশ্ন তো স্যার এটা তো কোনো সূত্র না, এটা হইল একটা সোজা সমীকরণ বানাইছি যে টি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে আর t-1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এই তো, তাহলে এটা ইউজ করতে সমস্যা কোথায়? মানে বিজ্ঞান কি আবদ্ধ করার জিনিস? আবদ্ধ করার জিনিস না, বিজ্ঞান আবদ্ধ করার জিনিস না। বিজ্ঞানটাকে হচ্ছে এটা হচ্ছে মানে উড়ন্ত পাখির মতো করে দিতে হবে। সুতরাং এইবার দেখো, STH হচ্ছে u প্লাস হাফ a টু t-1। এই সূত্রটা আমি বলবো এখনকার বাস্তবতায় তুমি পরীক্ষার হলে ব্যবহার করো না, দরকার নাই। তুমি ভেঙে ভেঙে করবা কেমনে? তোমাকে যদি পরীক্ষায় বলে যে 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত, খেয়াল করো, আজকে আমি অন্তত 1.5 ঘন্টা পড়াবো। মাঝখানে এশারের আজান দিবে, কিন্তু আমি কাজা পড়ে নিব, কিন্তু আমি আজকের লাইভ ক্লাসটা 1.5 ঘন্টা পড়াবো। আল্লাহ যদি বাঁচায় রাখে 1.5-2 ঘন্টা হইতে পারে। 20তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, তাহলে 20তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এটা বের করার জন্য আমি ওই 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এটা বের করব। এটারে লিখবো হচ্ছে S1, এবং হচ্ছে 19 সেকেন্ডে কত দূরত্ব বাইর করবে সেটা বাইর করবে S2। ভাঙেই করবা, সমস্যা নাই, এটা ভাঙেই করবা। তার মানে আমার এখন অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1 মাইনাস S2। এটা হচ্ছে আমার পক্ষ থেকে ফার্স্ট কথা। যদি তম সেকেন্ডের হিসাব আসে, তম সেকেন্ডের কারিমুন নিসা আইডি থেকে GPA 5 কততে, এই চিন্তা মাথার থেকে সরাও। তুমি পরীক্ষার হলে ঢুকবা করিমুন্নেসা আইডি থেকে, আমি আবারও তোমাকে বলতেছি, তুমি পরীক্ষার হলে ঢুকবা 32-এ 32 পাওয়ার জন্য। তোমার পৃথিবীর আর কোনো চিন্তার দরকার নাই কততে A+, কোথায় গিয়ে ঘূর্ণিঝড় হবে, কোথায় গিয়ে অগ্নুৎপাত হবে, এগুলো ভাবার দরকার নাই। তুমি পরীক্ষার হলে 32-এ 32 পাওয়ার জন্য ঢুকবা, আর কোনো চিন্তা, আর কোনো কথা বলবো না, ঠিক আছে? কততে A+, এই যে হিসাবটা, এখন হিসাবটা হচ্ছে কততে A+, এটার লজিক্যাল উত্তর হচ্ছে 100তে পরীক্ষা হইলে যদি 80তে A+ হয়, তাহলে হিসাব করো 32কে 0.8 দিয়ে গুণ দাও, তাহলে হিসাবটা বোঝা যাবে। 32কে 0.8 দিয়ে গুণ দিলে হিসাবটা বোঝা যাবে। ওকে, আচ্ছা, এবার আসি কাজের কথায় আসি। আমি এখন অঙ্ক শুরু করতে পারিনি, এইবার আমি একটা অঙ্ক দিয়ে আজকের ক্লাসটা স্টার্ট করছি। সো আলহামদুলিল্লাহ, আমি যেটা দেখলাম যে তোমরা যারা বেগের পরিবর্তন হয় কয়ভাবে, রওশনারা ঋতু অলওয়েজ মনে রাখবা বেগ একটা ভেক্টর রাশি। সুতরাং ভেক্টর রাশির পরিবর্তন 2 কারণে হইতে পারে, এক মানের পরিবর্তনের কারণে, আর এক হচ্ছে দিকের পরিবর্তনের কারণে। তোমার বইয়ে একটা এক্সাম্পল আছে না, যে একটা পাথরকে দড়ি দিয়ে বাইধা যদি মাথার উপর আমি তিরিং তিরিং করে ঘুরেতে থাকি, তাহলে কি বেগের পরিবর্তন হবে কি না? হবে। কেন? কারণ ও সমদ্রুতিতে ঘুরতেছে, কিন্তু প্রতি মুহূর্তে তার দিক পরিবর্তন হচ্ছে, তাই বেগের পরিবর্তন হচ্ছে। তার মানে বেগের পরিবর্তন হবে মানের পরিবর্তনের কারণে এবং দিকের পরিবর্তনের কারণে। এক মিনিট এমডি শাহিন, কুয়ার পানি তোলার ক্ষেত্রে কৃতকাজ নির্ণয়ের সময় গভীরতা কেন অর্ধেক ধরতে হয়? এই কথার উত্তর নিয়ে আমি ভিডিও আপলোড করেছি। কুয়ার গড় সরণ একটু তুমি দেখো, অথবা আগামী পরশু দিনের ক্লাসে আমি বলবো। আগামীকালকের ফেসবুক লাইভটা হবে কেমিস্ট্রি নিয়ে, আজকে ফিজিক্স। একটু দেখো, শুরু করলাম, বিসমিল্লাহ। মনে করো একটা প্রথম প্রশ্ন বলল যে একটি বস্তু, এটা রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্ন, রাজশাহী ক্যাডেট কলেজ। ওরা প্রশ্ন করছে যে একটি বস্তু 50 সেন্টিমিটার পার সেকেন্ড, আমি কেন এই প্রশ্নটা নিয়ে ব্যাখ্যা করতেছি, উত্তর দিচ্ছি। 50 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলো এবং চলতে চলতে প্রথম সেকেন্ডে, দেখো লাইনটা বলছে প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করলো। এইটা হচ্ছে ধরো উদ্দীপক, অতিক্রম করলো, এটা হচ্ছে উদ্দীপক। শোনো,
প্লিজ শুনো। এখন কথা হচ্ছে, একটি বস্তু 50 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলো, প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করলো, এই লাইনটা লেখে উদ্দীপক শেষ। এখন ক নাম্বারে কি কি প্রশ্ন আসতে পারে তোমরা আমারে বলো। মনে করো ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন, গতি থেকে স্পিডোমিটার কি? যে যন্ত্রের সাহায্যে গাড়ির গতিবেগ পর্যবেক্ষণ করা যায় সেটা হচ্ছে স্পিডোমিটার। অসম ত্বরণ কাকে বলে? সুষম ত্বরণ কাকে বলে? বেগ কি? তাৎক্ষণিক দ্রুতি কি? তাৎক্ষণিক বেগ কি? তাৎক্ষণিক ত্বরণ কি? এই যে তাৎক্ষণিক শব্দটা, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, মানে হচ্ছে কোনো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের জন্য কোনো বস্তুর যেই বেগ পাওয়া যায়, কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের জন্য কোনো বস্তুর ওই সময়ের যেই বেগের পরিবর্তন, সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক দ্রুতি। এই যে তাৎক্ষণিক, এটা দিয়ে যদি একটা পরীক্ষায় প্রশ্ন আসে, উত্তর করতে হবে। তাৎক্ষণিক মানে হচ্ছে ওই মুহূর্তের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের কোনো বস্তুর যেই দ্রুতি, সেটা তাৎক্ষণিক। একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে কোনো বস্তুর যেই বেগ, সেটা তাৎক্ষণিক বেগ। একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে কোনো বস্তুর যেই ত্বরণ, সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। এটা কি ত্বরণ? তাৎক্ষণিক ত্বরণ। এইবার পরের প্রশ্ন হচ্ছে, যদি এমন পরীক্ষায় প্রশ্ন আসে, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি কি, ব্যাখ্যা করো। ধরো ক নাম্বারের প্রশ্ন, তুমি পরন্ত বস্তুর সূত্র মনে আছে? পরন্ত বস্তুর সূত্র কি মনে আছে? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত, এই লাইন তিনটা, এই শব্দ তিনটা বলতেই হবে। মনে করো ক নাম্বারে যদি প্রশ্ন আসে পরীক্ষায়, পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি কি, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি কি, লিখবা যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু, পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। ডান, ফার্স্ট ল। দ্বিতীয় ল, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক। সেকেন্ড ল, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। ডান। একেবারে নির্ঝঞ্ঝাট করে পরীক্ষার খাতায় লিখবা, যেন টিচার তোমার খাতার দিক তাকায়া একটু ভাবে, দিস ইজ সো বিউটিফুল। কোনো কাটাকাটি করবা না, দুইটা সৃজনশীল লিখবা, দুইটা, মানে পারফেক্টলি তুমি হচ্ছে দুইটা সৃজনশীল লিখবা। এবং দুইটা সৃজনশীল লেখার সাথে সাথে মানে এমনভাবে লিখবা যেন কোনো কাটাকাটি নাই। তুমি লিখবা হচ্ছে এরকম যে 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর ক। অথবা তুমি যেই প্রশ্ন, মনে করো তোমার 8টা প্রশ্ন আসছে, তো 8টা প্রশ্ন আসছে, তুমি মনে করো 2 নম্বর প্রশ্নটা দিবা। তোমার মনে চাইছে যে 2 নম্বর প্রশ্নটাই আমি দিব, 2 নম্বরে সব পারি, তাহলে তুমি খাতায় লিখবা সুন্দর করে। ও আচ্ছা, স্টুডেন্ট এটাও প্রশ্ন করেছে, স্যার রুল কোন দিক দিয়ে করব, বা রুলটা কত বড় করব? আরে খাতায় রুল করবা, আমি যদি বলি তুমি 1 ইঞ্চি রুল রাখো বাম পাশে, উপরে 1 ইঞ্চি রাখো, এই পাশ দিয়ে হালকা করে এরকম করে 4টা বক্স করো, পেন্সিল দিয়ে দাগ, পেন্সিল দিয়ে দাগ দিও। আবার পুরা খাতাটার একেবারে ছোট বানায় ফেলো না। এরপরে তুমি পরীক্ষার খাতায় নীল রং, সবুজ রং, হলুদ রং, কত কিছু আছে না, এত কিছুর দরকার নাই। তুমি সিম্পলি একটা ব্লু পেন, বল পেন ব্যবহার করবা, বা জেল পেন দিলে দিতে পারো, যে স্যার এখানে লিখবা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর। মনে করো তুমি 1 নং প্রশ্নের উত্তর দিবা, তখন লেখো ক, ক এর সংজ্ঞাটা দাও, সুন্দর করে দাও। এরপরে তোমার মন চাইছে তুমি খটাকে সুন্দর করে লিখবা, লেখো। এখন আবার আমার প্রশ্ন করে, স্যার কতটুকু লিখবো, তাহলে কিন্তু কিল দিব একটা। এই যে কতটুকু লিখবা, এটা নির্ভর করবে তোমার প্রশ্ন কি বলছে তার উপরে। প্রশ্নে যতটুকু চাইবে ততটুকু দিবা। তুমি ক্ষয়ের উত্তরটা দাও, ক্ষয়ের উত্তরটা দিয়ে তুমি একটা পেজের সুন্দর করে শেষ করলা, তুমি পেজটা উল্টাও, পেজটা উল্টে পরের পেজে যাবা, পরের পেজে তুমি অবশ্যই রুল করছো, তুমি রুল করে এখন গ নাম্বারে তো ঠিক একটা ম্যাথ লিখতে হবে। পরীক্ষায় যেহেতু ম্যাথ আসবে, ম্যাথ দিবা, সুন্দর করে ম্যাথ লিখবা। এইবার যদি পরীক্ষার খাতায় চিত্র আঁকাইতে হয়, চিত্র আঁকাইবা, এবং ফিজিক্সের চিত্র আঁকানো উচিত। চিত্র আঁকাইবা এই সাইডে, এই যে এখানে, এই জায়গায় মনে করো চিত্রটা আঁকাইলা, স্কেল দিয়া পেন্সিল দিয়া চিত্র আঁকাইবা, পেন্সিল দিয়া যেখানে লিখবা ইউ এ টি এস, হ্যাঁ মানুষ হইলে মানুষ আঁকাইবা, বা কোনো গাড়ি হইলে একটা বক্স আঁকাইবা, যেমনি হোক তুমি একটা চিত্র আঁকাইবা। পরীক্ষার খাতায় চিত্র আঁকাইলে জিনিসটা সুন্দর হবে।
পরীক্ষার খাতায় চিত্র আঁকাইলে জিনিসটা সুন্দর হবে। তুমি যখন চিত্র আঁকাইবা এই জায়গার মধ্যে চিত্রটা দিলা, এখন চিত্র দেওয়ার পরে তুমি এখন হিসাব করবা। এই ফিজিক্সের ম্যাথের মধ্যে মনে করো কোয়েশ্চেনে যা বলবে লিখবা দেয়া আছে, এই যে দেয়া আছে লেখা, যা যা দেওয়া আছে সুন্দর করে লিখবা। তুমি শর্টকাট লিখবা না, ব্রডকাট লিখবা। কি লিখবা? দেওয়া আছে আদি বেগ ইউ সমান এত মিটার পার সেকেন্ড, সময় টি সমান এত সেকেন্ড, ত্বরণ এ সমান এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে তোমাকে যেমন করে প্রশ্ন করবে ঠিক তেমন করে উত্তর দিবা, কোনো শর্টকাট নাই। ক্লিয়ার? এবং খাতার মধ্যে কোনো কাটাকাটি করবা না, এবং এটা তোমার পক্ষে সম্ভব। ঠিক আছে, গেল। এখন এই যে রাজশাহী ক্যাডেট কলেজের এই প্রশ্নটা, এখন যদি বলে যে বস্তুটির ত্বরণ নির্ণয় করো, এই যে এই বস্তুটার ত্বরণ, এখন তুমি কি লিখবা? তুমি তো খাতায় লিখবা যে দেয়া আছে, অথবা তুমি ডান পাশে লিখতে পারো যে দেয়া আছে আদি বেগ ইউ সমান 50 সেন্টিমিটার পার সেকেন্ড। কিন্তু তোমার তো সেন্টিমিটার পার সেকেন্ডে ম্যাথ করলে হবে না, এটাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে 50 সেন্টিমিটার মানে 0.5, তার মানে এটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। 0.5 মিটার পার সেকেন্ড, এই যে আদিবেগ প্রথম সেকেন্ডে, তার মানে সময় তুমি কিন্তু এখানে স্পষ্ট করে লিখবা যে সময় টি ইকুয়াল টু 1 সেকেন্ড। এরপরে কি করছে? ও 2 মিটার দূরত্ব অতিক্রম করছে, তার মানে দেওয়াই আছে যে দূরত্ব, বা তুমি লিখতে পারো অতিক্রান্ত দূরত্ব এস সমান 2 মিটার। পরীক্ষার খাতায় তুমি এমনে একদম ভাঙা ভেঙে লিখবা, পরীক্ষার খাতায় এমনে ভাঙা ভেঙে লিখবা। সুতরাং এই যে তুমি ভাঙা ভেঙে লিখবা, এই ভাঙা ভেঙে লিখলে এখন তোমার কাছে কি চাইছে? এ চাইছে। আমি এইটা কিন্তু আসলে অঙ্কটা হচ্ছে পরেরটা, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস কি চাইছে? হাফ এ টি স্কোয়ার। বস্তুটার কি চাইছে? এখানে ত্বরণ কত চাইছে, বস্তুটার ত্বরণ। এখন এই অঙ্কটার মধ্যে আর তো কিছু করার নেই, এগুলো সব পারবা তোমরা। যে এখানে চাইছে আমার ত্বরণ, তার মানে তুমি চাইলে এক কাজ করতে পারো, এইখানে মান বসায় দিতে পারো, অথবা এইখানে মান না বসাইয়া এটাকে পুরোপুরি বামেও আনতে পারো। তাইলে কি হবে? ধরো হাফ এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস মাইনাস ইউটি, এস মাইনাস ইউটি। তার মানে এ ইকুয়াল টু হচ্ছে এই যে 2 ইন্টু এস মাইনাস ইউটি ডিভাইডেড বাই টি স্কোয়ার। তুমি চাইলে পরীক্ষার খাতায় এমন করে অঙ্কটা করতে পারো, তোমার কাছে যেটাকে চাইবে, যেই ভ্যালুটা বের করতে বলবে তাকে সর্ব বামে নিয়ে আসবা, বাকি সব ডানে নিয়ে আসবা। তাইলে অঙ্কটা সুন্দর হবে দেখতে। তাইলে তুমি কি করবা? সুন্দর যদি হয় দেখতে, তাহলে তুমি এখানে মান বসায় দাও যে 2 ইন্টু এস এর মান 2 মাইনাস ইউ হচ্ছে 0.5 ইন্টু 1, টি মানে হচ্ছে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে তো 1, তার মানে 2 মাইনাস 0.5 মানে কত? 0.5। তো আমি এখন একটা ক্যালকুলেটর ব্যবহার করব। তো ক্যালকুলেটর ব্যবহার করলেও আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে তো আর একটা গ্যাঞ্জাম। কোন ক্যালকুলেটর স্যার ব্যবহার করতে পারবো? স্পষ্টভাবে বলা আছে, আমি একটা পোস্ট দিছি যে মনে হয় আমাদের দেশে, আমার মনে হয় যে আমাদের দেশের পোলাপান পরীক্ষায় কোন ক্যালকুলেটর ব্যবহার করবে এটা নিয়ে যে পরিমাণ টেনশন করে পৃথিবীর আর কোনো দেশে করে না। একটা ক্যালকুলেটর, এটা দিয়ে তুমি হিসাব করবা, আর কি করবে এই জায়গার মধ্যে? আমি তো বুঝি না। এই যে 2 মাইনাস 0.5, 2 মাইনাস 0.5, এটা হচ্ছে 3/2 ইন্টু হচ্ছে 2, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং তুমি যখন পরীক্ষার খাতায় এটা লিখবা, এই যে লাস্টে এসে লিখবা না, এই লাস্টে এসে লিখলে এখানে কিন্তু একক দেওয়া লাগবে। আবারও বলে দিচ্ছি, একক দিও, গ্যাঞ্জাম লাগেও না কিন্তু। তার মানে এটা হচ্ছে ত্বরণ, তাহলে ত্বরণ যদি হয়, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা লিখতে হবে। টুক করে আবার মনের মতন সুন্দর করে 3 দিও না, যে 3, বাহ কি কিউট, ইটস নট দ্যাট, ইউ শুড রাইট হিয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আসি, তাহলে স্যার এগুলো তো স্যার পারবো, স্যার কি পারবো না? এই যে দেখো, পারবা না কোনটা তা বলতেছি, আসলে তোমরা সবই পারবা। এটা আমি এমনি তোমাদেরকে
মানে শুরু করলাম একটা সোজা অঙ্ক দিয়ে আর কি। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে পরের কোয়েশ্চেনটা কি বলছে? পরের কোয়েশ্চেনটা শোনো, বলছে বস্তুটি পরবর্তী 1 মিটার যেতে কত সময় লাগবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে তোমার কাছে এখানে কি বলে দিছে? বলে দিছে যে ও যখন যাত্রা শুরু করছে তখন ইউর মান হচ্ছে 50 মিটার সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে ইউ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে সে 1 সেকেন্ডে, মানে এই যে টি এর মান এটা হচ্ছে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে সে এইখানে আসছে। তার মানে এই দূরত্বটা হচ্ছে 2 মিটার। প্রশ্ন করছে পরবর্তী কি প্রশ্ন? পরবর্তী 1 মিটার যেতে তার কত সময় লাগবে। তার মানে এই যে পরবর্তী 1 মিটার, তার মানে এখন আমি ধরে নিব এটা S1 আর এইটা হচ্ছে S2 সমান 1 মিটার। আমার কাছে চাইছে কি? টাইম। তার মানে এই যে আমার কাছে টাইম চাইছে, এই টাইম। তাহলে এখন টাইম হয়ে গেছে 2টা, এই যে T1, এই যে T2। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার বস্তুর মোট দূরত্ব কত? 2 আর 1 3। তার মানে আমি এখন ঘ নাম্বার কোয়েশ্চেনে, তখন তোমরা লিখবা যে ঘ নাম্বার দেয়া আছে বস্তুর পূর্বের অতিক্রান্ত দূরত্ব 2 মিটার এবং পরবর্তীতে দূরত্ব 1 মিটার। সুতরাং মোট দূরত্ব S ইকুয়াল টু S1 প্লাস S2 সমান 3 মিটার। এটা তুমি লিখলা। তারপরে তোমার কাছে কি বলছে? কি? আদিবেগ। তুমি তো জানো আদিবেগের মান হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি মিটার পার সেকেন্ড। এটা তুমি জানো। তোমার কাছে যাচ্ছে টাইম। এখন তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা? এই যে S ইকুয়াল ইউটি প্লাস হাফ AT স্কোয়ার। এখন তোমরা যদি এখনও কেউ আমারে বলো যে স্যার এইটা যে অ্যাপ্লাই করব তা কেমন করে বুঝবো, এখন আর এই প্রশ্ন করার টাইম নেই। ফিজিক্সে সূত্র কোনটা অ্যাপ্লাই করতে হবে এটা নির্ভর করবে কোয়েশ্চেনে কি ডেটা দিছে তার উপর। প্লিজ এইসব আর এখন বলার সময় নেই। তার মানে এখন এই যে S3, এই যে ইউ সব দেওয়া, লাগবে কি? টাইম। এই যে দেখো এস এর মান হচ্ছে 3, ইউ হচ্ছে 0.5 টি প্লাস হাফ এর মান কত? হ্যাঁ এর মান একটু আগে, এর মান ওই যে একটু আগে গ হতে পাইছিলাম 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটু আগে 3 বের করছি, এর মান 3 আর এই যে এখন টি স্কোয়ার। এবার দেখো মজাটা কোথায় হবে। তো এখন হচ্ছে 3 ইকুয়াল টু 0.5 টি, এই যে হাফের সাথে 3 গুণ করলে হয় 3/2 মানে হচ্ছে 1.5, এই যে 1.5 টি স্কোয়ার। এখন তোমার তো মাথাটা গেছে গরম হয়ে, স্যার এটা কি আসলো? এখন তুমি চিন্তা করতে, স্যার এইরকম একটা বিষয় যদি হয় তাহলে আমি লিখলাম 1.5 টি স্কোয়ার প্লাস 0.5 টি, 3কে ওই পাশে নিয়ে গেলাম, -3 ইজ ইকুয়াল টু 0। পরীক্ষার হলে যখন তোমার কাছে এমন একটা সমীকরণ আসবে তখন তুমি নিশ্চিত মনে রাখো যে এখানে একটা দ্বিঘাত সমীকরণের মূল বের করার যে সূত্র তোমরা শিখছো উচ্চতর গণিতে, এটা অ্যাপ্লাই করতে হবে। তার আগে এটার এখন সোজা করা লাগবে। বলে স্যার এখানে তো 0.5 এগুলোরে কেমনে সিস্টেম করব? দেও 2 দিয়ে গুণ করে, তুমি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করলে এখানে কি হবে? 3t স্কোয়ার প্লাস এটারে হাফ, এটা হচ্ছে টি মাইনাস 6 ইকুয়াল 0। তুমি এবার আমাকে বলো এই লাইন বুঝছো? তোমরা আমাকে বলো এই লাইনটা বুঝছো? এই যে লাইনটা। এখন তোমার মনকে জিজ্ঞেস করো যে স্যার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এটা হইলে আমরা x এর মান কেমন করে বের করি? মূল এই যে দ্বিঘাত সমীকরণের মূল, এটা বের করার সূত্র হচ্ছে -b প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। মনে আছে এটার কথা? তাহলে তো এটা কোনো ব্যাপারই না। তাহলে এটা যদি ব্যাপার না হয় তাহলে এই যে এখন টি এর মান আসবে একটা অদ্ভুত মান, যে টি এর মান হচ্ছে -b কত? +1। তাহলে এই যে -1 খেয়াল করো, তারপরে প্লাস মাইনাস, এই যে দেখো এখন আসতেছে b স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস
4 এর মান 3, তাহলে 4 ইন্টু 3 ইন্টু -6, এইবার আসো খেলা হবে, -6 ডিভাইডেড বাই 2a, তার মানে 2a মানে হচ্ছে 2 ইন্টু 3। বলো তোমরা কি ঠিকঠাক আছো? তোমরা কি ঠিকঠাক আছো? তোমরা যদি ঠিকঠাক থাকো তাহলে আমাকে বলো, এখানে আমি যা করাইলাম তোমাদের কাছে কি কোনো কিছু প্রবলেম মনে হচ্ছে? বলো, কোনো প্রবলেম মনে হচ্ছে? এই যে এটার দিকে তাকায় এখন তুমি লিখবা যে টি এর মান হচ্ছে এই যে বাবাজি -1, তারপরে প্লাস মাইনাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 4 12, 6 12 72, তাহলে 1 স্কোয়ার মানে 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হইলে হবে 1 প্লাস 72, তার মানে এই যে রুটের ভিতরে 73। খেয়াল করে কিন্তু আমি কি বলতেছি, ডিভাইডেড বাই 6। এখন তুমি 100% শিওর যেখানে টি এর 2টা মান হবে? বলে স্যার কি বললেন? হ্যাঁ, এখানে টি এর 2টা মান হবে। এখন টি এর যদি 2টা মান হয়, এখন আমি এটার হিসাব করে, আচ্ছা দাঁড়াও, এটার তো মনে হয় টি এর যদি এখন 2টা মান হয়, দাঁড়াও, -1 প্লাস দিয়ে রুট করি, √73, এইটারে এখন আমি 6 দিয়ে দিব ভাগ, তাইলে আসতেছে হচ্ছে 1.257 মানে 1.26। তাইলে হয় টি এর মান একটা আসবে 257, আচ্ছা 257 মানে 26 সেকেন্ড একটা, আরেকটা আসবে, আরেকটা নেগেটিভ আসার কথা, -1 মাইনাস √73 ডিভাইডেড বাই 6। দেখছো মাইনাস আসছে। এখন টি এর মান যে একটা মাইনাস আসলো -1.59, এই যে তুমি বলবা টি ইকুয়ালস টু -1.59, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তার মানে টি এর মান 1.26। এবং সবচাইতে কিউট ব্যাপারটা হচ্ছে যে এই প্রশ্নটা দিয়ে স্টুডেন্টকে প্যাচে ফেলানোর একমাত্র বুদ্ধিটা হচ্ছে উত্তর কিন্তু এই 1.26 না। মজার ব্যাপার, উত্তর তাহলে কত? এই 1.26 হচ্ছে টোটাল টাইম, মানে ওর এখান থেকে এখানে আসতে কতক্ষণ লাগছে। প্রশ্ন কিন্তু এটা করে নাই, প্রশ্ন করছিল যে পরের 1 মিটার যাইতে তার কতক্ষণ লাগে। কেমন দুষ্টর দুষ্ট, তার মানে এইখানে কিন্তু আগে 1 সেকেন্ড পার হয়েছে, তার মানে এই সময়টুকু হবে এই 1.26 থেকে 1 সেকেন্ড বাদ যাবে, তার মানে এই সময়টা হচ্ছে 0.26 সেকেন্ড। তার মানে রাজশাহী ক্যাডেট কলেজের এই প্রশ্নের উত্তর 0.26 সেকেন্ড। এই কারণে আমি এই কোয়েশ্চেনটা আজকে, মানে আমি দেখতেছিলাম যে তোমাদেরকে আমি কি পড়াবো, গতির উপরে আমি মনে হয় 10টা লাইভ ক্লাস নিছি এই পর্যন্ত। এখন আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নটা তোমাদেরকে একটু আলাপ করে দেওয়া উচিত, কারণ আপাত দৃষ্টিতে কোয়েশ্চেনের দিক তাকাইলে মনে হবে আর এটা তো সোজা, কিন্তু হিসাবটা হচ্ছে কি দেখো, ও কিন্তু এখান থেকে, এই যে আমি ইউ 0.5 ধরছি, এ দেখো এই যে 0.5, এস কত ধরছো 3, তাহলে 3টা কোথায়? এই যে পুরা 3, এই যে 3, তার মানে তুমি পুরাটাকে 3 ধরছো, তা 3 ধইরা তুমি দেখলা যে ওর যাইতে 1.26 সেকেন্ড টাইম লাগে, কিন্তু বাবাজি 1.267 সেকেন্ডে তো ও 1 মিটার যায় নাই, ও গেছে 3 মিটার। তাহলে প্রশ্ন করছে শেষের 1 মিটার যাইতে কতক্ষণ লাগবে। সো দ্য অ্যান্সার উড বি 0.26 সেকেন্ড। বলো তোমরা কি আমার সাথে একমত না দ্বিমত? তোমরা আমার সাথে দ্বিমত হইতেই পারো, সমস্যা নাই। এখন বলো আমাকে, তোমরা যারা দেখতেছো, আমি তো অবাক হয়ে গেলাম, আজকে 10,000 জন ফেসবুক লাইভে ছিল। আমি আসলে থ্যাংক ইউ উপরওয়ালার কাছে এবং তোমাদের প্রতি, কারণ এই যে পড়ালেখার যে তোমাদের ইচ্ছা আছে, এটাই প্রমাণ করে। 1 মিনিট বলো, আমি এই সাব্বির হোসেন, বেটা টেনশন তো হবে রে। টেনশন হয় না কার? যে জানে না সামনে কি আছে, ওর টেনশন নাই। তা
তোমরা তো জানো যে সামনে একটা পরীক্ষা আছে, এই কারণে টেনশন হবেই, এটা কোনো ব্যাপার না। লিভ উইথ দ্য টেনশন, সমস্যা নাই। এখন যদি টেনশন না হয় তো পরীক্ষা দেওয়ার পরে যে এই যে আকাশে বাতাসে উড়বা, ওই ফিলিংসও পাবা না। এই যে এখন টেনশনে টেনশনে পার করতেছো, এরপরে মনে করো পরীক্ষার হলে গিয়ে ফিজিক্স পরীক্ষাটা দেওয়ার পরে মনটা বলবে আরে সব তো হয়ে গেছে। এই যে ফিলিংস, এটা আসবে তখন যখন তুমি টেনশন করবা। কারণ পবিত্র কোরআনেই বলা আছে যে দিনের পরে রাত আসে এবং রাতের পরে দিন, সুতরাং ওয়েল অ্যান্ড वो কাম বাই টার্নস। জীবনে সুখ দুঃখ থাকবেই। সো আভি তোমারা দিন টেনশন মে হ্যাঁ, বাদ মে সুখ আয়েগা। এটা দিলাম মুছা, এটা কিন্তু আর কোনো ঝামেলা নাই। যদি এই রকমের অঙ্ক পরীক্ষায় আসে, আমি এই অঙ্কটার চয়েস করছি একটা কারণে, খালি এই জায়গাটায় তোমাদেরকে আমি একটু বোঝানোর জন্য, যে এই রকমের একটা অঙ্ক আসলে তুমি শান্তিমতো পরীক্ষার হলে এইটাকে বসাইতে পারবা কিনা। স্টুডেন্ট যেটা করে, এই যে এইখানে যে মানটা বসাবে না, এই মানটা বসাইতে গিয়া একটা জায়গায় ভুল করে ফেলে। এই যে এখানে -6 হবে, এই যে এখানে -1 হবে, তারপরে এই যে এইটা হবে, এইটা করতে গিয়ে ক্যালকুলেশনে ভুল হয়। সো প্লিজ, এগুলো কোনো ম্যাথ না, এটা আমি একটা করাচ্ছি, একটা করাইলাম। আচ্ছা, পরের ম্যাথে যাই। আমি আজকে দেখি এই ফেসবুক লাইভটাকে কতক্ষণ আমি ক্যারি করতে পারি, তোমরা যতক্ষণ থাকবা ততক্ষণ। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে স্যার ফিজিক্সের প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলোতে ত্রুটি নিয়ে কথা বলছে, তোমরা দেখো এসএসসি 2021 ব্যাচের জন্য আমি কতগুলা ভিডিও দিয়েছি, এবং আমার বিশ্বাস আমি যে পরিশ্রমটুকু করেছি, আমি যে ভিডিওগুলো দিয়েছি, আমি যতগুলা পোস্ট দিয়েছি, যতগুলা ক্লাস নিয়েছি, সব তোমাদের সামনে ওপেন আছে। তোমরা এটার বিচার করবা যে কতটুকু কষ্ট আমি করেছি। এইবার তোমাদের রিটার্ন দেওয়ার পালা। তোমাদের রেজাল্টটা যদি ভালো হয় তাহলে তোমাদের বাবা মাও শান্তিতে থাকবে, আমিও খুশি থাকব। পরের কোয়েশ্চেনটা হচ্ছে, স্যার এরপরে দেখো একটা মজার অঙ্ক। এইটা রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্ন, এবং রাজশাহী ক্যাডেট কলেজের নির্বাচনী পরীক্ষা 2019-এর প্রশ্ন, এবং ওরা একটা কিউট কোয়েশ্চেন করছে গুলি আর তক্তা নিয়া। গুলি আর তক্তা, এই ধরনের ম্যাথ যাদের প্রবলেম আছে তারা এখন একটু ঠান্ডা মাথায় আমার সাথে নেক্সট 10 মিনিট থাকবা। গুলি আর তক্তার ম্যাথের মধ্যে কনসেপ্টটা একদম সোজা। তুমি আগে ভাষাটা বুঝবা কি বলছে। যদি বলে যে একটা বুলেট, একটা গুলিটা একটা তক্তার ভিতরে ঢুকতেছে, ঢোকার পরে তক্তার ভিতরে ঢোকার পরে এইটা অর্ধেক ঢুকছে, অর্ধেক। ধরো একটা গল্প বললো যে এটা অর্ধেক ঢুকছে, অর্ধেক ঢোকার পর কি হইল, আর কতটুকু যাবে, আর কতটুকু যাবে, এটা পুরাটা যাইতে পারবে কিনা, পুরাটা শেষ করতে পারবে কিনা, এ জাতীয় অজস্র প্রশ্ন। এই গুলি এবং তক্তার ম্যাথ দিয়া রাজশাহী ক্যাডেট কলেজের নির্বাচনী পরীক্ষার 2019 সালে যে প্রশ্নটা আসছে, এটা যে পারবে সে গুলি এবং তক্তার অঙ্কে ভুল করবে না, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। গুলি তক্তার এই যে দেখো আমার ফেরদৌস সরকারের নাকি এই অঙ্ক মুখস্থ, পারিস, সব পারিস এই অঙ্ক, তাহলে চলে অঙ্কটা করি। এই অঙ্কে কি হরে দেখো, এই যে ইউ হচ্ছে আদিবেগ, দিস ইজ সিম্পল, ইউ আদিবেগ, কিন্তু কোয়েশ্চেনের মধ্যে যখন ভাষা পরিবর্তন করে দিবে, দুই ধরনের ভাষা ইউজ করতে পারে। যে ঢোকার পরে মনে করো এই যে লাইনটা যদি এরকম বলে যে অর্ধেক ঢোকার পর গুলি অর্ধেক ঢোকার পরে বেগ কি হইতে পারে, দিস ইজ মাই কোয়েশ্চেন। যে ওরা বলতে পারে যে বেগ অর্ধেক হয়ে গেল, এই হচ্ছে এক লাইন। এখন বেগ যদি অর্ধেক হয়ে যায় হবে, কিন্তু যদি এমন কথা বলে যে গুলি অর্ধেক ঢোকার পর যদি বলে যে বেগ 1/4 কমে গেল, এখন তুমি আমারে বলো তখন গল্পটা কি হবে। আবার যদি বলে যে বেগ 2/3 হয়ে গেল, তোমাকে আমি আবার অনুরোধ করতেছি এই ধরনের অঙ্কে তোমরা কমে আর হয়ে এই দুইটার মধ্যে
পার্থক্যটা বোঝার চেষ্টা করো। যদি বলে ইউর মান হচ্ছে 300, এখন যদি বলে ভি অর্ধেক হয়ে গেল, তাহলে নিশ্চিতভাবে মনে রাখবা এইখানে আইসা বেগ 150 হয়েছে। কিন্তু যদি বলে যে বেগ 1/3 কমে গেছে, মনে করো যে 1/4 বাদ, তোমাকে আমি একটু হিসাবটা সোজা করার জন্য বলি যে 1/3 কমে গেছে, এইটার মানে কি? 1/3 কমে গেছে মানে হচ্ছে এইখানে এখন বেগটা 150 হবে না, ও ঢুকছিল 300 হয়ে। যদি 1/3 কমে, তার মানে কমেছে এই 300-এর 3 ভাগ। এটা কিন্তু বুঝো, যদি এইটা বোঝো তাহলে তোমার আর অঙ্ক কোনো সমস্যা নাই। তার মানে এটা হবে 300 মাইনাস 100, তার মানে এটা হচ্ছে 200। তার মানে এইখানে তখন বেগ হয়ে যাবে 200। পরীক্ষায় যদি প্রশ্নে বলে যে একটা গাছের গুড়ির মধ্যে গুলি করছে, গুলি করার পরে বেগ 1/4 কমে গেছে, তার মানে প্লিজ রিমেম্বার 1/4 মাইনাস করতে হবে। আর যদি বলে যে 1/4 হয়ে গেছে, যে বেগ 1/4 হয়ে গেছে, তার মানে যদি 300-তে ঢোকে তাহলে 300/4 হবে ওইখানকার আদিবেগ। কথা ক্লিয়ার? মন থাকবে, আর কিছু টেনশনের দরকার নেই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার এগুলো তো সোজা, তো চল একটু রাজশাহী ক্যাডেট কলেজের অঙ্কটার দিকে তাকাই। বলে স্যার এই অঙ্কের মধ্যে কি চিত্র আঁকাইতে হবে? মাস্ট, চিত্র আঁকাইতে হবে। চিত্র না আঁকাইলে অঙ্কটা ফিল করা যাবে না, মুখস্থ হবে। লেকিন অঙ্ক মুখস্থ করনে কা নেই হ্যাঁ। এবার এটাকে একটু মুছি। তার মানে স্যার গুলি তক্তার ম্যাথের মধ্যে যদি এরকম বলে, তোমাদের কাছে প্রশ্ন থাকার কথা, আমি জানি না তোমাদের কাছে আছে কিনা, যে রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্ন, যে একটা পুলিশ প্রশিক্ষণ হচ্ছে, সেই প্রশিক্ষণে ছোড়া একটি বুলেট 10 সেন্টিমিটার পুরো একটি কাঠের তক্তার ভিতরে প্রবেশ করে, আর কিচ্ছু বলে নাই। কেমন দুষ্ট দেখো, যে ওরা যদি আরো কিছু বলতো তাহলে আমি কি মাইন্ড করতাম? 10 সেন্টিমিটার একটা কাঠের তক্তার ভিতরে ঢুকছে, আর কিচ্ছু বলে নাই। এত দুষ্ট যে এটা এখান থেকে এই পর্যন্ত নাকি 10 সেন্টিমিটার। এখন এই যে 10 সেন্টিমিটার, সে বলছে যে বুলেটটি তক্তার মধ্যে 3 সেন্টিমিটার প্রবেশ করে বেগ অর্ধেক হারায়। দেখো তুমি, মানে দুষ্টমির একটা লিমিট থাকে। তার মানে এইখানে যে একটা বুলেট ঢুকছে, সে নাকি 3 সেন্টিমিটার ঢুকছে। আরে বাবা ঠিক আছে, বুঝলাম 3 সেন্টিমিটার ঢোকার পরে বেগ নাকি অর্ধেক হয়ে গেছে। আরে বেগই তো দেয় নাই, বেগই দেয় নাই, তা কেমন দুষ্ট? তো এখন আমাকে বলো যে এই আমি ধরলাম এখানে, যে ধরি আদিবেগ হচ্ছে ইউ আদিবেগে ঢুকছে, क्योंकि हम ইউ का ভ্যালু नहीं जानते। এইখানে এসে কি হবে? বলে স্যার u/2 হবে। তাই তো হবে, ঠিক আছে, এটা u/2 হবে, মানলাম। তো u/2 হইলেই কি থেমে যাবে? তা তো যাবে না, কারণ সে তো থামে না এখানে। তার মানে সে আরেকটু ভিতরে ঢুকবে। প্রশ্নটা কি করছে জানো? প্রশ্ন করছে বুলেটটি কাঠের তক্তার ভিতরে আর কতটুকু ঢুকবে, এই হইল আমার প্রশ্ন। তুমি আমাকে বলো কি করবা এই অঙ্কটা পরীক্ষায় আসলে? মনে করো এই অঙ্কটা 3 নম্বরে আসছে, তো তুমি এখানে লিখবা যে 3 নং প্রশ্নের উত্তর, লিখবা সুন্দর করে যে 3 নং প্রশ্নের উত্তর। তারপর কয়ের মধ্যে যদি প্রশ্ন করে যে পরম গতি কি, আপেক্ষিক গতি কি, পর্যাবৃত্ত গতি কি, স্পন্দন গতি কি, তাৎক্ষণিক দ্রুতি কি, তাৎক্ষণিক বেগ কি, পরন্ত বস্তু কি, ইজি। 2 নম্বর কোয়েশ্চেনে যদি বলে যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ নাই কেন, এটা তো কতবার পরীক্ষায় আসছে, তখন তোমরা বলবা যে 3 নং প্রশ্নের উত্তর খ, সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না, কারণ ত্বরণের সংজ্ঞা হতে আমরা জানি একক সময়ে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তার মানে ত্বরণ a = v - u/t। এখন যদি বস্তুর বেগের পরিবর্তন না হয় তখন v - u = 0 হবে।
সুতরাং তখন a এর মান হবে 0/t ইজ ইকুয়াল টু 0। তার মানে সমবেগে চলমান বস্তুর ত্বরণ 0। ভেরি গুড, থ্যাংক ইউ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার আমাকে বলেন এখন আমি কেমন করে বের করব? তখন আমি লিখব যে গ নাম্বার কোয়েশ্চেন, ধরি যে আমি কি ধরি হচ্ছে, তোমরা আরে শোনো, আমি গ্রাফ বোঝাবো, তোমরা একটু শোনো। এই যে তোমাদের কমেন্টগুলো যে আমি দেখি, দুষ্টামি করো না, পরীক্ষার আগে অন্তত দুষ্টামি করো না। একবার দেখো, সিরিয়াসলি চিন্তা করো, এই দুষ্টামি করলে জীবনে শেষ পর্যায়ে গিয়ে কান্নাকাটি করতে হবে, একা ঘরের ভিতরে কাঁদতে হবে। তখন কান্নাটা কেউ দেখবে না, মুছতেও কেউ আসবে না, তখন কষ্টের স্ট্যাটাস দিবা ফেসবুকে, আহারে আমাকে কেউ বোঝে না। নট লাইক দ্যাট। আদিবেগ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার আমি কোন সূত্রে অ্যাপ্লাই করব? এর দিকে তাকাও। আমি অন্তত এইটা তো জানি যে এইখানে S1 এর মান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমি কি জানি? আদিবেগ ইউ। আমি ইউর মানই জানি না। আচ্ছা, তারপরে আমি এখন কি লিখব? সরণ S ইকুয়াল টু হচ্ছে 3 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.03 মিটার। তুমি কিন্তু একক সুন্দর করে লিখবা, এবং তুমি যদি চাও পরীক্ষার হলে এটা সরাসরি না লিখে এটাই করো যে 3 সেন্টিমিটার, তো তাহলে 3/100 মিটার ইজ ইকুয়াল টু 0.03 মিটার। তুমি এটা লেখো পরীক্ষার হলে, ভাইঙ্গা লেখো, শর্ট করার দরকার নাই। তখন সূত্র কি হবে? সূত্র হবে v² ইজ ইকুয়াল টু u² প্লাস 2as। এখন তোমার কাছে কি চাইছে? আর কতটুকু প্রবেশ করবে। তো কতটুকু প্রবেশ করবে এটা বের করার জন্য আগে আমার ত্বরণ লাগবে, ত্বরণ। আবার অনেকে বলতে পারো স্যার এখানে আপনি প্লাস চিহ্ন কেন দিলেন? প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন বিষয়টা আসলে তা না। এখানে এর মান অবশ্যই ঋণাত্মক আসবে, এটা কনফার্ম, কারণ সে তক্তার ভিতরে ঢুকতেছে, তার মানে এখন এটা কি হবে? নেগেটিভ হবে। এটা নেগেটিভ হবেই। তার মানে এখন আমি এর মান বের করতে চাই, তার মানে এটা হবে v² মাইনাস u² ডিভাইডেড বাই 2s। এখন মান বসায় দিব। এবার ভি এর মান কত তা তো আমি জানি না, ওই যে u/2, এই যে u/2 মানেই হচ্ছে v, কারণ আমি প্রথম অংশের হিসাব করতেছি এখান থেকে এইখানে। এই যে এবার হচ্ছে u/2 হোল স্কোয়ার মাইনাস u² ইন্টু 2 ইন্টু 0.03। দেখছো মজাটা? তুমি মজাটা দেখছো? তার মানে এখন এটা কি হবে? এখন এটা হবে u²/4 মাইনাস u² বাই 0.06। তার মানে এটা হচ্ছে, এখন আমি লসাগু করব, লসাগু করলে হবে কি? u² মাইনাস 4u² ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 0.06। তার মানে এখন গল্পটা কি হচ্ছে? এই গল্পটা হচ্ছে এইরকম, u² মাইনাস 4u² মানে মাইনাস 3u² ডিভাইডেড বাই 4 0.06 বাই 1, তার মানে ইন্টু 1 বাই 0.06। তাহলে এটা কত হবে? 0.06 ইন্টু 4 কত হলো? 0.06 ইন্টু কত রে? 4। এটা কত? 0.24। নিচে 0.24, এটাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 ডিভাইডেড বাই অ্যান্সার এটা কত? 12.5। তাহলে এটা হচ্ছে মাইনাস, এই যে মাইনাস 12.5 u²। ডোন্ট ফরগেট দিস, এই ভ্যালুটা ভুলো না। তার মানে এই যে এখানে এটা হচ্ছে মাইনাস 12.5 u²। এই 12.5 u² এর মানই হচ্ছে এই জায়গার মন্দন। তার মানে এখন আমি লিখব যে a এর মান হচ্ছে মাইনাস 12.5 u²। এই ক্যালকুলেশন বুঝতে কারো সমস্যা? কারো সমস্যা? লিখছো আমার সাথে? আমার সাথে লিখছো? মাইনাস, তাহলে এ এর মান তো মাইনাস 12.5 u²। ঠিক আছে স্যার, এটা মুছেন। আচ্ছা মুছলাম, কিন্তু আমি তো এখন এতক্ষণে পাইছি এ এর মান মানে মন্দন, কিন্তু আমাকে প্রশ্ন কি করছে? প্রশ্ন করছে আর কতটুকু ঢুকবে। তো আর যতটুকু ঢুকবে
সেইখানে গিয়া শেষ বেগের মান 0 হবে, তার মানে আমি শিওর এইখানে আইসা ভি এর মান 0 হবে, যেখানে গিয়ে সে থামবে। তো ওইখানে গিয়ে যদি থামে, এখন আমি এতটুকুর চিন্তা করতেছি, এতটুকুর চিন্তার মধ্যে আমি S2 বের করব, তার মানে এটা হচ্ছে আমার S1 আর হচ্ছে এটা হচ্ছে A, তার মানে S1 হচ্ছে 0.03, তার মানে এটা হচ্ছে S1। এখন S2 কত? আমি আবার একই সূত্র ইউজ করব। কোন সূত্র? এই যে এটা v² = u² + 2as। কিন্তু এখন এই এসটা কি? এই এস হচ্ছে 2। এখন আমি কোয়েশ্চেনের অ্যান্সারে যাচ্ছি, তার মানে এখন আমি S2 এর মান চাই। তো S2 এর মান চাইলে এটা কি হবে? v² - u² / 2a। এখন আমি মানটা বসায় দিলে আমার ম্যাথ হয়ে যাবে, কারণ যেহেতু এখানে কোনো মান নাই, একটা চলকের মান আরেকটা চলক দিয়ে আসছে, তার মানে এখন এই v লাস্টে গিয়ে 0 হবে, 0² মাইনাস এই যে u, এই ইউটা হচ্ছে এই যে এইটার আদিবেগ মানে u/2। এটা কিন্তু বুঝতে হবে যে এখন এটা হবে u/2 হোল স্কোয়ার, এই যে u/2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এই যে এর মান -12.5 u²। এইটা কিন্তু ভুল করা যাবে না, -12.5 u²। এখন তুমি মান বসায় দাও, যা আসবে তাই, কারণ তুমি তো নিশ্চিত যে তোমার এখানে কোনো ভুল নাই। তার মানে এখানে আমার কি হবে? এখানে হচ্ছে 0 মানে 0, তাই কিন্তু মাইনাসটা থাকতেছে, মাইনাসটা আছে, তার মানে -u²/4 আর 12.5 ইন্টু 2 মানে 25, তার মানে -25 u²। এবার দেখো মজাটা কি হইল। মজাটা হচ্ছে যে এখান থেকে মাইনাসে মাইনাসে কাটা, u² কাটা। বলো বুঝছো কিনা? u² কাটা, তার মানে এটা অ্যাকচুয়ালি কি হবে? আমি এটাকে আরেকটু ভাঙা তোমাকে বলি, মাইনাসে মাইনাসে কাটা তো তুমি বুঝছো, তার মানে এটা হচ্ছে u² ডিভাইডেড বাই 4, মাইনাসে মাইনাসে কাটা, বাদ আছে কত? 25 u², তাহলে ইন্টু 1/25 u²। মাইনাসে মাইনাসে কাইটা আমি লিখছি এটাই তোমাদের বোঝানোর জন্য যে এটা u² কাটা, তাহলে বাকি থাকতেছে 4 25 100, তার মানে এটা হচ্ছে 1/100, তার মানে 1/100 কিন্তু মিটার, তার মানে এইটা হচ্ছে মিটার, তার মানে এটা হচ্ছে 0.01 মিটার, এটা উত্তর। অথবা তুমি লিখতে পারো যে এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তার মানে এই বুলেট এই তক্তার ভিতরে আর 1 সেন্টিমিটার প্রবেশ করবে। এটা কোনো কঠিন যে এই অঙ্ক পারবে, আমার বিশ্বাস এসএসসি লেভেলে তক্তাগুলির অঙ্ক সে পারবে। কে বুঝো নাই? থ্যাংক ইউ অন্তিক বড়ুয়া, থ্যাংক ইউ। হাওয়া আক্তার আইডি থেকে, স্যার মন্দনের মান -12 u² কেন? u² কেন? এই যে u²টা কেন? এই যে তুমি সূত্রের u², তো আমি এখানে বানাই নাই তো। এই যে u², এটা হচ্ছে এই যে, আর এই যে u/2 এর উপরে স্কোয়ার দিল u²ই হবে। তুমি এখানে নিশ্চিতভাবে মাথা রাখো, এখানে কোনো ভুল নাই, নির্ভুল। ফাহিম বুঝছিস? রাতুল থ্যাংক ইউ, অভিজিৎ, সঞ্জিদা, শিরা থ্যাংক ইউ সোনা। তোরা কালকে 14 তারিখ খালি পরীক্ষাটা দে শান্তি মতো, তারপরে আমি একটু আনন্দ করব। গত 2 মাস আমি আসলে একাধারে শুধু ক্লাস দিয়েছি আর ক্লাস করাইছি। এটা একটু মুছি, হ্যাঁ ওকে। আরেকটা কথা, ওই যে আমি আপাতত কিন্তু হায়ার ম্যাথের ক্লাস দিব না। হায়ার ম্যাথের আমি অসীম ধারা, সাধারণ পদ নির্ণয়, অসীম ধারার MCQ, ত্রিকোণমিতির MCQ 8.1, 8.2, 8.3, তারপরে স্থানাঙ্ক জ্যামিতির 11.1, ঢাল, সরলরেখার সমীকরণ ব্যাখ্যা করছি। আর মাথা রাখতে হবে এই যে 7 এবং হচ্ছে ত্রিকোণমিতির 8.1, 8.2, 8.3 এই জাতীয় আরও যত লেখাপড়া আছে, মানে বায়োলজির তো দিছি আমি সব ইনশাল্লাহ। আমার কোনো আমার মনে হয় না কোনো গ্যাপ থাকবে। বায়োলজির 2nd চ্যাপ্টারের সৃজনশীল, 2nd চ্যাপ্টারের MCQ, 4th জীবনী শক্তির MCQ, চ্যাপ্টার 11-এর MCQ উদ্ভিদের প্রজনন, জীবের প্রজনন, আর হচ্ছে প্রাণীর বিবর্তন। আমি কিন্তু এগুলোর প্রত্যেকটার চ্যাপ্টারের আলোচনা এবং হচ্ছে MCQ দিছি। সুতরাং
বায়োলজিতে আমার মনে হয় না প্রবলেম আছে। হায়ার ম্যাথের 11.4 এর অংশটা আমার একটু বাদ আছে, এটা আমি আপলোড করব। যেহেতু মাঝখানে 5 দিন গ্যাপ আছে, ওই 5 দিন আমি অন্তত 10টা টিউটোরিয়াল আপলোড করব শুধু হায়ার ম্যাথের, ইনশাল্লাহ। সুতরাং কারো যদি হায়ার ম্যাথে প্রবলেম থাকেও এখন টেনশন করার দরকার নাই, ওকে? পরে দেখা যাবে। এটা একটু মুসলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিষয়টা, এখানে আরেকটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে ওরা বলছে কি যে বুলেটটি কত বেগে তক্তাকে আঘাত করলে তা বেরিয়ে যাবে। এই অঙ্কটা আমার করা দেওয়ার দরকার নাই, এগুলা সোজা জিনিস পারা যাবে। আমি আপাতত এই জায়গায় যেতে চাচ্ছি না, কারণ এগুলা সোজা, এগুলা পারা যাবে। আমি একটু অন্য জায়গায় একটা অন্য অঙ্কে যেতে চাই, কারণ আমার মানে আমি যেটা প্ল্যানিং করছিলাম যে তোমাদেরকে আমি আসলে কিভাবে শুরু করব। আজান হচ্ছে। অনেক ক্ষেত্রে এমন থাকে না যে এই যে একটা গাড়ি আর এই যে একটা ট্রাক দৌড় মারছে, কতবার মিলিত হবে? পিছনে একটা বাঘ, সামনে একটা হরিণ দৌড় মারছে, হরিণ বাঘকে ধরতে পারবে কিনা? এদিকে একটা বিড়াল, এদিকে একটা ইঁদুর ট্যাং করে দৌড় মারছে, কে কারে ধরবে? টম অ্যান্ড জেরি। এই যে টম অ্যান্ড জেরির অঙ্ক যদি দেয় তো আরও সোজা। এখন তুমি চিন্তা করবা বিষয়টা কেমনে হিসাব করা যাবে। এখন মনে করো যে ট্রাকের পিছনে বাস দৌড়াইতেছে। এখন যদি ট্রাকের পিছনে বাস দৌড়ায়, যেটা তোমাদের এইবারের কোন পরীক্ষা আসছে আমার মনে নাই, ধরো আমি তোমাদেরকে একটা হিসাব দেখাই এরকম যে স্যার ধরেন যে একটা রাস্তা দিয়া দৌড় মারতেছে গাড়ি, তো ধরো গাড়ি দৌড় মারুক, এই মনে করো টয়োটা এক্সিও, ঠিক আছে, টয়োটা এক্সিও, আর এই মনে করো বুগাত্তি ভেরন, না এটা মার্সিডিজ বেঞ্জ, আর এটা হচ্ছে জাগুয়ার। জাগুয়ার গাড়ি আমাদের আবার ঢাকার উত্তরা বনানীতে দেখা যায়, মারাত্মক গাড়ি। তা সমস্যা কি, আমি চালাই FZ-V3, তাতেও চলবে, সমস্যা নেই। তো এখন এই যে জাগুয়ার আর পিছে হচ্ছে মার্সিডিজ বেঞ্জ, মাই গুডনেস, গাড়ির নাম শুনলেই ভয় লাগে। তো এরা দুজন দৌড়াচ্ছে, তোদের কাজ দৌড়ানো, ইঞ্জিন ভালো দৌড়ায়, এইটা আর এইটা এখন দাগ দিয়া বলে কি যে এইটার পেছনে নাকি 80 মিটার ডিস্টেন্স। এখন আমি 100% শিওর বাংলাদেশের সবাই এই অঙ্কটা জানে, মানে এইবারের পরীক্ষার্থী তোমরা। ওরা কি দেয় অঙ্কটার মধ্যে, যে ওর পিছনে ও 80 মিটার পিছনে, ভালো কথা বুঝলাম, পিছনে দিয়া বলে যে ওরা কখন মিলিত হবে, কয়বার মিলিত হবে। পিছনে যে এই যে মার্সিডিজ বেঞ্জ আছে, এইটা নাকি 21 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। কিন্তু বাবাজি ট্রাক নালে সরি জাগুয়ার গাড়ি তোমরা যারা দেখছো রাস্তায় যখন চলে, এমনভাবে চলে যে ও আসলে কাউকে বলে না ও যাচ্ছে, ওর দিকে তাকাতে হয়। অসাধারণ একটা গাড়ি। এই জাগুয়ারের আদিবেগ হচ্ছে 0, আর ওর ত্বরণ, এটা আসলে একটা বিচ্ছিন্ন অবস্থা, এই ত্বরণটা দিলেও মাইন্ড করবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা যাই হোক, তো আমরা একটু বাস ট্রাক বাদ দিয়া আগে একটু জাগুয়ার আর বুগাত্তি ভেরন অথবা মার্সিডিজ বেঞ্জ নিয়ে পড়াশোনা করি। তো মার্সিডিজ বেঞ্জ পিছন থেকে দৌড়াচ্ছে, বুগাত্তি ভেরন ত্বরণে দৌড়াচ্ছে। কোয়েশ্চেন বলে যে স্যার এইটা কখন গিয়া মিলিত হবে? এই প্রশ্নটা একটা এটা কিছু হইল, মানে এটা একটা সোজা জিনিস। কেন সোজা জিনিস? এটার কনসেপ্ট হচ্ছে তুমি বুঝতেছ যে এইখানে যে আছে আর এইখানে যে আছে, ওর একটা বেগ আছে যেটা অনেক বেশি। যাত্রা শুরুতেই তুমি দেখো ও দৌড় মাইরা এখানে চলে আসতেই পারবে। ও যতক্ষণ এখানে আসে, মনে করো ও যখন এইখানে আসে তখন ও এখানে আসে, ওদের একবার দেখা হবেই হবে, মাস্ট। কিন্তু পরের বার ও যখন যাইতে থাকবে, ওর তো যে বেগ, এই বেগ তো সমান, ওর তো আর ত্বরণ নাই। তার মানে কি? তার মানে এরপরে ও যখন ওকে পাস করবে, এই পাস করার পরে ওদের দুইজনের সাথে যখন আবারও দেখা হবে, তখন এই যে গাড়িটার ত্বরণ আছে, সে আর পেছনে আসবে না, ও সামনেই যেতে থাকবে। আর যে সমবেগে চলতেছে সে সমবেগে চলতে থাকবে। তোমাদের জীবনে ওই যে তোমরা ছোটবেলায় ওই যে কি যেন কচ্ছপ আর হচ্ছে খরগোশের গল্প শুনছো না? এটা একটা খুব ফাউল একটা জিনিস। এখানে দেখানো হয়
যে কচ্ছপ আস্তে আস্তে দৌড়াইয়া পাশ করে ফেলছে, কিন্তু খরগোশ ও জোরে দৌড়ায় ঠিক আছে, কিন্তু খরগোশ মাঝখানে ঘুমায় গেছে। এটা একটা খুব বিচ্ছিরি একটা গল্প আমাদেরকে শেখানো হয়। এই কচ্ছপ তখনই জিতবে যখন এই খরগোশ মাঝখানে ঘুমাবে, কিন্তু অ্যাকচুয়াল দুনিয়ায় এই খরগোশ ঘুমায় না। অ্যাকচুয়ালি এটা দিয়ে যা বোঝানো হয়, এই কচ্ছপ জীবনেও কোনোদিন জিততে পারবে না ইয়ের কাছে, খরগোশের কাছে, যদি খরগোশ মাঝখানে না থামে। তার মানে পৃথিবীর কোনো রেস ওই স্লো অ্যান্ড স্টেডি সেটা ঠিক আছে, কিন্তু পেস থাকতে হবে। এখানে যে হিসাবটা, যার ত্বরণ আছে সে অবশ্যই আগে যাবে, ও তার মাঝখানে ঘুমাবে না। সুতরাং এটা একটা আলসেমির একটা গল্প, যেখানে খরগোশ মাঝখানে নাক ডেকে ঘুমাচ্ছে। কি বিউটিফুল ব্যাপার। যাই হোক, খরগোশ মাঝখানে ঘুমায়ও না, খরগোশ ঠিকই রেসে যেতে। এগুলো হচ্ছে একটা গল্প। তো এই গল্পের ব্যাখ্যাটা হচ্ছে যে এখানে দুইবার মিলিত হবে, এটা আমি থিওরিটিক্যালি জানি। তাহলে স্যার প্র্যাকটিক্যালি বা ম্যাথমেটিক্যালি কি হবে? যদি এরকম তোমাদেরকে হরিণ, বাঘ আর হচ্ছে কি হরিণ, বাঘ আর একটা কী যেন দেয়, ইঁদুর, বিড়াল দিয়ে দেয়, আর হচ্ছে বাস ট্রাক দিয়ে দেয়, তোমরা অঙ্কটা করতে পারবা। এখন যদি বলে যে এইটার 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, দেখো যদি বলে এই যে ট্রাক, ধরো এটাকে ট্রাক বানায় দিলাম, এটাকে প্রাইভেট কার বানায় দিলাম, ট্রাক 20তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? যদি অঙ্ক পরীক্ষা আসে, তখন কি স্যার আমি ওই যে তম সেকেন্ডের সূত্র অ্যাপ্লাই করব? না, আমি তখন লিখব যে দেয়া আছে ট্রাকের, তুমি এমন করে লিখবা যে গ নাম্বার, দেয়া আছে ট্রাকের আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, ঠিক এইভাবে লিখবা। তারপরে ত্বরণ এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s20th সমান হোয়াট? আমরা জানি 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s20 ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, এবং 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s19 ইকুয়ালস টু, আচ্ছা তোমরা s20 লিখো না, পরীক্ষার হলে এটা আবার একটা গ্যাঞ্জাম করবে। তোমরা এটাকে লেখো s1 আর s2। এখানে লিখবা 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব ut প্লাস হাফ at স্কোয়ার। এখন কী হবে? এটার মান কত? ইউ হচ্ছে 0, তো 0, তো ওকে হাফ ইন্টু এ ইন্টু থাকতেছে কি, এই যে 20 স্কোয়ার, আর এখানে থাকতেছে হাফ ইন্টু এটা ইন্টু 19 স্কোয়ার, একই তো। তাহলে এখানে কি থাকতেছে? 400 আর 19, 9 9 81, 19 361, 361 মিটার আর 400 মিটার। এখন তোমরা আমারে বলো, তাহলে এখন 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? এই 400 থেকে 361 বাদ, তাহলে এখানে থাকতেছে 9, তারপরে 10, এটা হচ্ছে কত? 39 মিটার, নাকি 29 মিটার হবে না? 39 মিটারই হওয়ার কথা, 6 3 9, হ্যাঁ 39 মিটার। কিন্তু এই অঙ্কটা এক লাইনেও করা যায়। এক লাইনটা কোনটা? ওই যে তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s20 হচ্ছে u প্লাস হাফ a 2t মাইনাস 1। তার মানে কি? ইউর মান 0 প্লাস হাফ a হচ্ছে 2 ইন্টু টি এর মান কত? 20তম সেকেন্ড, তার মানে 20 মাইনাস 1। এই যে দেখো এখানে সব 0, এটা হচ্ছে 1, 20 দুগুণে 40 মাইনাস 1 মানে হচ্ছে 39 মিটার। তার মানে এটা অ্যাকচুয়ালি 3 লাইনের অঙ্ক, কিন্তু তোমরা এমনি করবা না, যেহেতু এটা বোর্ড পরীক্ষা। সুতরাং তোমাদের ভিতরে যেহেতু টেনশন আছেই যে কেমন হইতে পারে, তার মানে তোমরা এমনি করবা। মন থাকবে? পারা যাবে? কুয়ার অঙ্ক আমি করে দিছি তো, আমি আগামী পরশুদিন কুয়ার অঙ্ক নিয়ে আবারও কথা বলবো। দরকার হলে আমি আরেকটা টিউটোরিয়াল তোমাদেরকে কালকে অথবা পরশু আপলোড করে দিব। কুয়ার অঙ্ক নিয়ে টেনশন করো না, কুয়ার অঙ্ক নিয়ে টেনশন করো না। একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে বগুড়া জিলা স্কুলে আসছিল, যেখানে 1/3 পানির কথা বলছে, উচ্চতার কথা বলে নাই, 1/3 পানির কথা বলছে। তোমরা এটা পারবা, এগুলো সোজা জিনিস।
এগুলো তোমাদেরকে আটকানোর মতন কোনো ম্যাথ না। এখন যদি বলে, আমার প্রশ্নটা হচ্ছে যে যখন তোমাদেরকে বলবে কখন গিয়া মিলিত হবে, তখন তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে প্লিজ ধরে নিবা যে ঘ নাম্বার অঙ্ক। আমি এই জন্য করে দিচ্ছি যেহেতু পরীক্ষা, তাই তোমরা পরীক্ষার হলে আসো, এটা একটু ভাবো যে ঘ নাম্বার যে ধরি কি কোশ্চেন করছে, চলার পথে প্রাইভেট কার এবং ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে, কুমিল্লা বোর্ড 2017 অঙ্ক। তুমি নিশ্চিত এখানে দুইটা মান পাবা, কিন্তু তুমি লিখবা কেমনে? তুমি লিখবা যে এখানে লিখবা হচ্ছে ধরি টি সময় পরে কে পিছনে, প্রাইভেট কারটি ট্রাককে অতিক্রম করবে। এই লাইনটা তোমাকে লিখতে হবে। সুতরাং টি সময় পরে এই অতিক্রান্ত দূরত্ব কত, কার? তো তুমি চিন্তা করো, মনে করো এখানে হচ্ছে প্রাইভেট কার, ওর সামনে হচ্ছে ট্রাক, আমি ধরতেছি আমি জানি ওর পিছনে 80 মিটার আছে, ও 80 মিটার পিছনে আছে, আমি ধরতেছি এইখানে গিয়া ওরা মিলিত হবে, এবং আমি ধরে নিচ্ছি এই দূরত্বটুকু হচ্ছে এস। তার মানে ট্রাক যতক্ষণে এইখানে আইসা পৌঁছাবে ততক্ষণে প্রাইভেট কার ওর কাছে আইসা পৌঁছাবে। কথা কি ক্লিয়ার? তো এখন আমি লিখব যে এই টি সময়ে প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু হচ্ছে ভি টি। বলে স্যার এটা কি লিখলেন? এটা আমি কি লিখছি? সমবেগের সূত্র লিখছি, এস ইকুয়াল টু ভিটি। এবার মজার ব্যাপারটা দেখো, সেই এসটা কত? এই এস কিন্তু আসলে এস না, সে এই যে টোটাল সময় যে এখানে যাবে, এটা অ্যাকচুয়ালি এই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইরকম যে এস প্লাস এইটি ইজ ইকুয়াল টু ভিটি। বলো বুঝছো কিনা? প্রাইভেট কার তো পিছনে ওরে গিয়ে ধরবে সামনে, তখন এই সূত্রটা হবে। তার মানে এখানে হচ্ছে এস প্লাস এইটি ইজ ইকুয়াল টু ভি এর মান এই যে 21, তার মানে 21t। এটাকে 1 নম্বর সমীকরণ দিবা, এবং এইখানে লিখবা ট্রাকের ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কারণ ট্রাকের হচ্ছে আদিবেগ আছে এবং ত্বরণ আছে, তার মানে কি, যেহেতু এই এস কোনটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাক যে অতিক্রম করছে সেই এস, তার মানে ইউর মান 0, টি প্লাস হাফ, এর মান দিছে 2, একই কথা, তার মানে এটা হচ্ছে টি স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এস এর মান সিম্পলি টি স্কোয়ার। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এবার 2 নং সমীকরণের এস এর মান 1 নং সমীকরণে বসালেই আমরা একটা সমীকরণ পাবো। তখন আমি কি পাবো? এই যে এস, এই যে টি স্কোয়ার। এখন আমি এস এর মানটা এখানে বসাই দিব, শেষ। তখন আমি বলবো যে 2 এর এস ইকুয়াল টু টি স্কোয়ার 1 নং সমীকরণে বসিয়ে পাই। তখন এটা হবে টি স্কোয়ার প্লাস 80 মাইনাস 21t ইজ ইকুয়াল টু 0। এটার এই পাশে নিয়ে আসছি, আবার সে একই অবস্থা, আবার একটা সমীকরণ আসছে। এখন এই সমীকরণের দিকে তাকালে আমার মনে হয় তোমাদের প্রবলেম হওয়ার কথা না, কারণ এটাতে আমার মনে হয় মিডল টার্ম করলে হয়ে যাবে। বলে স্যার কেমনে বুঝলেন? এই যে এখানে 80 আছে, 5 16 80, তো 5 আর 16 যোগ করলে 21 হয়, তাহলে আমি মান বসায় দিব। তার মানে আমি সিম্পলি এখানে 2টা ভ্যালু পাচ্ছি, 16 আর 5 মুখস্থ, মানে এটার দিক তাকালেই হবে। তার মানে 16 আর 5 যে আমি পাইলাম, এখন আমি যদি দেখি একটা ঋণাত্মক মান আসে, তাইলে আমি বলবো ঋণাত্মক গ্রহণযোগ্য না। কিন্তু ঋণাত্মক না আসলে, দুইটাই যদি পজিটিভ আসে, তাহলে আমি বলবো ওদের দুইজনের 2বার দেখা হবে। কিন্তু এখানে একটা প্লিজ তোমাদেরকে বলি, একটা মজার ব্যাপার আছে, দেখো একটু শুনো। তার মানে এই জায়গাটায় তোমরা মিস করবা, আমি জানি, যে টি স্কোয়ার মাইনাস 16t মাইনাস 5t প্লাস 80 ইকুয়াল টু 0। তার মানে এখানে টি এর মান হচ্ছে টি মাইনাস 16 মাইনাস 5t মাইনাস
16 ইজ ইকুয়াল টু 0, তাহলে টি মাইনাস 16 ইন্টু টি মাইনাস 5 ইকুয়াল 0। এখন তোমার বক্তব্য কি হবে শেষে আইসা? তোমার বক্তব্য হবে যে এখানে তুমি যখন এই লাইনটাতে চলে আসবা তখন তুমি লিখবা এখানে হয় টি মাইনাস 16 ইকুয়াল টু 0 অথবা টি মাইনাস 5 ইকুয়াল টু 0 হবে। তার মানে যখন তুমি লিখবা যে টি মাইনাস 16 ইকুয়াল টু 0 অথবা টি মাইনাস 5 ইকুয়াল টু 0, তুমি টি এর দুইটা মানই পাচ্ছ। এখন তুমি আমাকে একটু বলো তো তোমার উত্তর কি আসলে 5 সেকেন্ড আর 16 সেকেন্ড? চিন্তা করো, এই দুইটা মান কোত্থেকে পাইছো তুমি? প্রথম থেকে হিসাব করে। তার মানে এখানে উত্তর কি জানো? উত্তর হচ্ছে যে গাড়ি দুইটি পরস্পর 5 সেকেন্ড এবং 16 মাইনাস 5 ইকুয়াল টু 11 সেকেন্ড। তুমি খেয়াল করো, এই যে প্রাইভেট কার আর এই যে ট্রাক, ও 5 সেকেন্ড পরে একবার মিলিত হবে, ঠিক 5 সেকেন্ডের পরে আবার 11 সেকেন্ড গিয়ে একবার মিলিত হবে। তার মানে টোটাল টাইম 16। এই 16 কিন্তু টোটাল টাইম। সুতরাং পরীক্ষার খাতায় তুমি লিখবা যে এরা পরস্পর 5 সেকেন্ড এবং তার 11 সেকেন্ড পরে, অথবা তুমি বলবা এরা শুরু থেকে 5 সেকেন্ড এবং 16 সেকেন্ড পরে দুইবার মিলিত হবে। বলো, এই অঙ্কে কোনো প্রবলেম? তানজিনা ইসলাম, 4 নাম্বার চ্যাপ্টার নিয়ে পরশুদিন আলাপ করব, আজকে না। আজকে শুধুমাত্র আমি গতি আর ভৌত রাশি ধরছি, যদিও ভৌত রাশি এখন আলাপই করিনি, কারণ এটা আমি আলাপ করছি অনেক আগে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 5 সেকেন্ড এবং 11 সেকেন্ড। তার মানে তুমি উত্তরটা দিবে এরকমভাবে যে এরা 5 সেকেন্ড পরে এবং 11 সেকেন্ড পরে মিলিত হয়। তাহলে একটা হচ্ছে টোটাল 5 আর একটা হচ্ছে টোটাল 16। মনে থাকবে? পারবা না? হৃদিতা সাহা, আমি তো বললাম ফার্স্ট চ্যাপ্টার থেকে নিশ্চিতভাবে আমার মন বলছে যে পরিমাপের ত্রুটি নিয়ে একটা অঙ্ক আসবে। তুমি আমার ভৌত রাশি এবং পরিমাপ এসএসসি 2021-এর যে প্রস্তুতিমূলক ক্লাসের একটা প্লেলিস্ট আছে, তার প্রথম ক্লাসটা নিয়েছিলাম আমি এই অধ্যায়ের উপরে। তোমার যদি মনটায় চায়, ইউটিউবে আমার ক্লাস আছে এই অধ্যায়ের উপরে, একবার যদি দেখো, আমি আমার চেষ্টাটুকু করছি, তুমি এখন তোমার মাথাটা খাটায় বুঝা নাও। থ্যাংক ইউ। হ্যাঁ, আশরাফুল ইসলাম শিমুল, ও আবার একটা ব্যক্তিগত মতামত দিয়েছে, এইটাও হবে, সমস্যা নাই, সবই সম্ভব। যে তুমি যদি বলো যে শুরু থেকে যে 5 সেকেন্ড এবং 11 সেকেন্ড পরে, বা শুরু থেকে 5 সেকেন্ড এবং শুরু থেকে 16 সেকেন্ড পরে এরা দুইবার মিলিত হবে, তাতেও হবে, কথা তো একই। মানে আমি কনসেপ্টটা বুঝছি কিনা এটাই হচ্ছে আমার বিষয়। বাংলা ভাষার যেই আতিশয্য ব্যবহার, এটা না করলেই হবে। আচ্ছা মিষ্টি, 11 নাম্বার চ্যাপ্টার থেকে অনেকগুলো সৃজনশীল এবং হচ্ছে আমি লেকচার আপলোড করছি, তুমি আমার চ্যানেলে গিয়ে দেখো। সেখানে সব দেওয়া আছে। আমি আমারটুকু করছি, এখন তোমারটা হচ্ছে বিষয়। এই অঙ্কগুলো আসলে, যদি এই অঙ্ক আসে, তোমরা পারবা না? পারবা। এশারের আজান দিয়ে দিছে, নামাজও হচ্ছে, আমি আসলে পরে পড়বো আজকে, কিন্তু এখন এই মুহূর্তে আমি এই লাইফটা ছাড়তে যাচ্ছি না, একটু কন্টিনিউ করি। তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, বা অনেকেই হয়তো নামাজে চলে গেছে, কিন্তু আমি একটু কন্টিনিউ করতে চাই, কারণ আর সময় নাই। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোতে আমার কাছে মনে হয় যে পরীক্ষার খাতায় ওই ইয়েতে অঙ্ক আসে একটা, কি বলে এটাকে, দেখো, যেমন ধরো এই রেসিডেন্সিয়াল মডেল স্কুলে একটা প্রশ্ন আসছে, আমি দেখাচ্ছি মজাটা কোথায়। লেখছে যে এক ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে পারে। মজার ব্যাপার যে সে এইখানে আছে এবং এই ব্যক্তি দৌড় দিতে পারে এবং দৌড়াইতে পারে, তার যে বেগ এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এটা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের 2018 সালের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন।
সে বলছে যে 6 মিটার/সেকেন্ড দৌড়াতে পারে, তিনি স্থির বাস থেকে 8 মিটার পিছনে আছে। দেখো কি মজার ব্যাপারটা, যে এখানে একটা বাস আছে, এই বাসটা থেকে সে 8 মিটার পেছনে আছে। 8 মিটার যে পেছনে আছে, কোয়েশ্চেন করছে একই সময় পিছনে আছে, একই সময়ে বাসটি 2 মিটার/সেকেন্ডকে সমতরণে চলতে শুরু করলো এবং তিনিও গতিশীল হলেন। দেখো মজার ব্যাপার হচ্ছে যে ও এখন এই দিক চলা শুরু করছে, তার ত্বরণ হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, আদিবেগ হচ্ছে 0। এখন ও যে এই বেগে দৌড়াবে, তার মানে এই হচ্ছে আমার উদ্দীপক। দেখো প্রথম প্রশ্ন করছে 10 সেকেন্ড পরে ব্যক্তি ও বাসের দূরত্ব কত। মজার প্রশ্ন না? 10 সেকেন্ড পরে ব্যক্তি এবং বাসের দূরত্ব। তুমি এবার একটু মনোযোগ দাও অঙ্কটার মধ্যে। আমার কাছে পছন্দ হয়েছে প্রশ্নটা, এর একটা কারণ আছে। 10 সেকেন্ড পর ও কই যাবে, ও কই যাবে, তুমি আমাকে বলো। এখানে যে প্রশ্ন করছে 10 সেকেন্ড পরে ব্যক্তি এবং বাসের দূরত্ব। দেখো প্রশ্নটা কত কিউট। ওরা শিওর যে 10 সেকেন্ড পরেও বাস যেখানে থাকবে, ব্যক্তি যেখানে থাকবে, এদের মাঝখানে একটা ডিফারেন্স থাকবে। তার মানে ব্যক্তি বেগে দৌড়াচ্ছে, সেটা সমবেগ, আর বাস আদিবেগ এবং ত্বরণ নিয়ে দৌড়াচ্ছে। তাহলে আমি কি লিখব, যে 10 সেকেন্ড পরে বাসের অতিক্রান্ত দূরত্ব S1 বাস। তো সূত্র হচ্ছে UT প্লাস হাফ AT²। আজকের ফেসবুক লাইভে এখনও 7300 জন আছে। যতক্ষণ পর্যন্ত এই উপস্থিতি থাকবে আমি চালাতে থাকবো, দেখা যাক, দেখি কতক্ষণ আমি থাকতে পারি। ওকে, ইউটি, আচ্ছা ইউর মান কত? 0, টি কত? 10 সেকেন্ড। বলে স্যার আরে কি করেন এগুলো নান্নামুন্না অঙ্ক, আমি আসতেছি, কেন এটা নান্নামুন্না অঙ্ক না, এটা ব্যাখ্যা করছি। এ কত যেন? 2, টি হচ্ছে 10, তার মানে কত? ও এটা তো 100 মিটার। হ্যাঁ 100 মিটার। আচ্ছা তাইলে এটা 10 সেকেন্ড পরে ব্যক্তি, সমবেগে ব্যক্তি যে দৌড়ায়, ওর সূত্র হচ্ছে VT, তাতে সন্দেহ নাই। এখন এই ভি হচ্ছে, ও জানি কত বেগে দৌড়ায়? 6, তাহলে দৌড়াবে হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 60 মিটার। তুমি আমার সত্যি করে বলো, অ্যাকচুয়ালি এই যে এখানে যে বলছে যে ওদের দূরত্ব কত হবে, কত হবে? অ্যান্সার কত? 40। বাবারে, আমার এই তাসমিয়া তানিয়া, কি তোমরা এই নান্নামুন্না অঙ্কটার মধ্যে ভুল করতেছ? বলে স্যার কি বলেন, এটার বাড়িছে 100, এটার বাড়িছে 60, এটা কোনো ঘটনা নাকি স্যার? 100 মাইনাস 60 মানে 40। এটা কি? ঠিকই তো লিখছি তাই না? 10 সেকেন্ডে 6 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে না? S1 100 মিটার, S2 60 মিটার, ঠিকই তো আছে। আব্দুল হাকিম, বাবারে বাবা। তাসমিয়া তানিয়া, তুমি 168 মিটার কোথায় পাও শোনা? বুঝতেই পারলাম না। খাইছে রে। অভিজিতের নাকি 99+ পেশেন্স লেভেল আছে। আমার সাথে এইসব বললে হবে? একটা সময় ছিল যে আমি দিনে 11 ঘন্টা লেকচার দিয়েছি। এটা 2007-8 সালের কথা, 2008 সাল মেবি, 2008-9। তখন আমি একই সাথে 3-4টা কোচিংয়ে পড়াইতাম। শুক্রবার ছিল এমন একটা দিন আমার জন্য, যে শুক্রবারে সকাল 7টায় আমি লেকচার দেওয়া শুরু করতাম, দুপুর 12:30টায় থামতো, 12:30টায় জুমার নামাজ পড়তাম, তারপরে দুপুরে খেয়ে আবার 2টা থেকে শুরু হইতো। এই 2টা থেকে ক্লাস নিতে নিতে রাত 10টা বাজতো। তো বিকেলে ক্লাস নিতাম 8 ঘন্টা, সকালে ক্লাস নিতাম 4 ঘন্টা, 5 ঘন্টা। এই 8-5-13 ঘন্টা আমি একসাথে লেকচার দিতে পেরেছি। সুতরাং তোমরা 13 ঘন্টা পড়তে পারবা মনে হয় না, এটা আমি পারবো। আচ্ছা যাই হোক, এখানে অ্যান্সারটা আসলে 40 হবে না, সরি মাঝখান দিয়ে একটু ফাপড় নিয়ে নিলাম। এই 100, এটা আসলে এটা হবে না। কেন হবে না? দেখো এটা একটা সোজা জিনিস, খুব সোজা জিনিস। অ্যান্সার অ্যাকচুয়ালি 48 মিটার হবে। কেন? এই যে ব্যক্তি, এই যে ব্যক্তি,
এ তো এমনি 8 মিটার পিছনে আছে, এই যে 8 মিটার। তো ও যখন 100 সামনে যাবে, 100 সামনে যাবে, ততক্ষণে ও যে 60 যাবে, এই 60 কত? এই 60 হচ্ছে ওর পিছনের 8 আর সামনের 52। তার মানে ও এখান থেকে এইখানে গেলেই তো 8 হবে, তো এখান থেকে আবার এখানে যে যাবে সেটা হবে 52। তার মানে ও যে এখান থেকে এখানে 100 গেছে, তার মানে এদের ডিফারেন্স হচ্ছে অ্যাকচুয়ালি 48 মিটার। ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল এমনি এমনি এই প্রশ্নটা করে নাই, এবং এই কারণে এই প্রশ্নটা এত ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়েছে যে তোমাদেরকে আমি এইটা দেখাই দিতাম। অ্যান্সার হচ্ছে 48, কারণ ও তো আগেই 8 মিটারের পিছনে ছিল। তা ও যে 60 মিটার যাবে, একটা সাধারণ স্টুডেন্ট টুক করেই লিখে দিবে যে 100 মাইনাস 60 মানে 40 মিটার। উত্তর কিন্তু 40 মিটার না, উত্তর হচ্ছে 48 মিটার। তার মানে 10 সেকেন্ড পরে ওদের মধ্যবর্তী দূরত্ব হবে 48 মিটার। আচ্ছা, ফাহমিদা ইয়াসমিন মৌ, কি বলো, এত তাড়াতাড়ি ফোন ঘুমায় যাচ্ছে? এখনও তো দেখতেছি স্টুডেন্ট আরও বাইরে গেছে। 7400 ছিল, এখন 7600 হয়েছে। তুমি আগে এটা দেখো, এটা কে বোঝো নাই, ভাবো, মাথাটা খাটাও। এই অঙ্কটা এই কারণে এত কিউট, বিকজ মানে মনে হবে তো সোজা, আরে এগুলো নান্না মুন্না অঙ্ক স্যার, টুক করে 100 মাইনাস 60 40 লিখে দিব। লেকিন ऐसा नहीं है, इधर में कुछ बात है जो अलग है। এই যে 8-52, এটা কিন্তু তোমাদেরকে আমি বাসার কাজ দিলাম, একটু ভাবো। এবার আসি, আচ্ছা এই ফাগুন, তুই কিন্তু অনেকদিন, আমার ফাগুন ফ্রম ফরিদপুর, অনেকদিন তোমার সাথে কোনো যোগাযোগ নাই। কি অবস্থা? পূজা বারোই, অংশু, ফাহিম আসিস? এই লিমন করে, আর আমাদের ইলিয়াস, রিফাতুল, যারা আমার ব্যাচে ক্লাস দিতা, তোরা যদি ফিজিক্সে 32-এ 32 না পাস, তোদেরকে আমি বাসায় গিয়া পিটাম, বাসায় গিয়া। 32-এ যদি 32 না পাস ফিজিক্সে, কুমিল্লা যাব তোদের বাসায়, তারপর সবটিরা মারবো আমি, চিনোস না তো, বুঝিস, বাসায় গিয়া পিটা দিয়ে আসবো আমি। এবার আসি, এবার প্রশ্নটা হচ্ছে রেসিডেন্সিয়ালের প্রশ্নটার লাস্টের দিকে আর একটা ব্যাপার আছে, যে স্যার প্রশ্নটা হচ্ছে কি, ও দেখো কিউট প্রশ্নের আরেকটা লেভেল আছে, ওই যে তোমরা বলো না কিউটনেস ওভারলোডেড, এবার এটা ওভারলোডেড কোয়েশ্চেন আছে, যে যদি ব্যক্তিটি বাস থেকে 10 মিটার পিছনে থাকতেন তবে তিনি বাসকে ধরতে পারতেন কিনা। দেখো মানে কি একটা প্রশ্ন করছে, যে এই যে বাস, এখন হইল ব্যক্তি এইখানে, শর্ত আগের মতোই, ও যে ওর পিছনে এখন আছে 10 মিটার, এখন এই বাবাজি যে চলতেছে 6 মিটার পার সেকেন্ড বেগে, আর এই বাবাজি যে আদিবেগ 0 আর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে দৌড়াচ্ছে, এখন সে এই 10 মিটার পার সেকেন্ড, সরি 10 মিটার পিছনে থাইকা এই বাস ধরতে পারবে কিনা। এখন তো আমার এই যে বাংলা সিনেমার কথা মনে হচ্ছে, ওই যে নায়িকা, আরে কি জানি মুভিটার নাম, শাহরুখ খান আর হচ্ছে কাজল যে দৌড়ায় ট্রেনের মধ্যে, দিলওয়ালে দুলহানিয়া উঠাকে লে যাएंगे না আসমান লে যাएंगे, কোথায় লে যাएंगे, ও হ্যাঁ ডিডিএল যে, তো কাজল দৌড়াইতেছে আর হচ্ছে শাহরুখ পিছন থেকে হাত দিচ্ছে। তো এখন যদি ঘটনা এটা ঘটে, আর কাজল দুষ্টটায় যদি এখন এইখানে সমবেগে দৌড়ায়, ট্রেন কি ওর জন্য সমবেগে দৌড়াবে নাকি? মানে মুভি তো বাদ হয়ে গেল, যে এই যে কাজল ঘর বাড়ি ছাইরা শাহরুখের সাথে এখন নেপালে পোখারায় ঘুরতে যাবে, তো এইখানে ওর তো সমবেগ না, ওর তো হইল গিয়া ত্বরণ। তাই শাহরুখ কি ট্রেনের ভিতর থেকে হাত বাড়াইলে কাজলে হাতটা ধরতে পারবে? আরে ভাই, এটা তো মুভি, বিষয়টা তো এরকম না। এটা এখন ঘটনা হচ্ছে, আমি ধরলাম যে ধরি ব্যক্তিটি, ওরে ব্যক্তি তো, হ্যাঁ আমি বললাম যে ধরি ব্যক্তিটি টি সময় পরে, ধরলাম টি সময় পরে বাসটি ধরতে পারবে, মানে কত কিছু যে আমরা ফিজিক্সে ধরে ফেলছি, ধরতে পারবে,
এখন আসলে আমরা দেখি ধরতে পারে কিনা। তো আমি ধরলাম ব্যক্তি এখানে, বাস এখানে। বাস যখন এখানে পৌঁছাবে, ব্যক্তি ততক্ষণে এখানে পৌঁছাইতে পারবে কিনা? বলো সূত্রটা কি হবে? সূত্রটা হচ্ছে বাসের অতিক্রান্ত দূরত্ব, ধরো আমি ধরলাম এখান থেকে এইটা হচ্ছে S1, তাহলে আমি যদি বলি টি সেকেন্ড পরে বাসের অতিক্রান্ত দূরত্ব S = ut প্লাস হাফ a t স্কোয়ার, হিসাব করো ইউ কত 0, টি এর মান হামকো নেই পাতা, হাফ a কত 2, টি এর মান এটাও আমি জানি না। টি সময় পরে গিয়ে ধরবে, লাস্টে গিয়ে কী দাঁড়াইল? এটা এস এর মান কি দাঁড়াচ্ছে? টি স্কোয়ার। এইবার এই বাবাজি যে টি সেকেন্ড এখানে গিয়ে ধরবে, ব্যক্তির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? এটা তো হচ্ছে বাস আর এটা হচ্ছে ব্যক্তি, তাহলে বাস আর ব্যক্তির সূত্র হচ্ছে S = VT, কারণ ওর সমবেগ। এখন যে সমবেগ S2টা, এই যে V, এটা হচ্ছে কত জানো? ও তো 6 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তাহলে 6 × t। কি সমস্যা? এটা কোনো সমস্যা না। তার মানে এটা কি? তাহলে S2 মানে হচ্ছে 6t। এইবার গল্পটা শোনো, তুমি আমারে বলো এই S2টা আসলে কত? এই S2টা কত? এই যে 6t, এই S2টা হচ্ছে, আমি যে ধরবো বলতেছি, ও তো এই পুরাটুকু হচ্ছে S2, এই যে পুরাটুকু হচ্ছে S2। তো এই S2টা আসলে কি? এটা হচ্ছে এই যে এই S1 এর আগে যে আরেকটু 8 আছে, এটা আছে না? আছে না? আছে। তার মানে এই S2 অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে S1 + 8। এইবার হচ্ছে খেলা, আসো এবার খেলি। বলো, এই যে এবার টি স্কোয়ার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এইবার বলো বুঝছো কিনা? যে এই অঙ্ক বুঝবে, গতির অঙ্কে আর কোনো সমস্যার কথা না। আমিনুল ইসলাম আইডি থেকে, ও সরি, ও তো 10 মিটার পিছনে, আমি 8 দিলাম কেন? সরি, আরে থ্যাংক ইউ। এটা হচ্ছে 10 হবে, দুঃখিত। এটা হচ্ছে 10, এটা 10 মিটার পেছনে। হ্যাঁ, আমি আগেরটা চিন্তা করতেছিলাম, এই যে 10 মিটার। তো এখন আমি কি দিব? এইটা, এইবার আসো খেলা হবে। তার মানে এখন আমি 1 আর 2কে একসাথে করে একটা মামা ভাগিনা গল্প বানাচ্ছি। তো এখন S1 এর মান টি স্কোয়ার, তাহলে S1 + 10 = 60। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে টি স্কোয়ার -60 + 10 = 0। বাবা রে বাবা, এই এখন তো এটা কি আসছে? এখন টি স্কোয়ার -60 + 10। এইবার এখন তো আমার একটা মানে দ্বিঘাত সমীকরণ চলে আসছে। 10কে কোনোভাবে ভাঙানো যায়? 5 × 2 = 10, 10 × 1 = 10, 6 তো হয় না। তাহলে আমি এখন এটাকে একটা দ্বিঘাত সমীকরণ বানাই। তাহলে টি এর মান কি হবে? টি এর মান হবে -b। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, মানে -b প্লাস মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার কত? বি স্কোয়ার মানে হচ্ছে -6² মাইনাস 4ac। এ কত? টি মানে 1, সি কত? 10। আচ্ছা 10, ওকে। 2a, তাহলে 2 × 1। ভেরি গুড। কি আসতেছে এবার? এটার চেহারা হবে এরকম, 6 প্লাস মাইনাস 36, 36 মাইনাস 40, 36 মাইনাস 40 না? হ্যাঁ, 36 মাইনাস 40 হলে হবে 4। তাহলে এটা হচ্ছে √-4 × 2। আয় হায় হায়, এটা একটা কথা? এটা একটা কথা? এইখানে মানে বর্গমূলের ভিতর একটা মাইনাস মান আসছে, তার মানে এখানে টি এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না। দেখো, এখন আমরা হায়ার ম্যাথ নিয়ে আসছি, তার মানে
এইখানে আমি বলতে পারি যে টি এর যে একটা এরকম কিউট একটা সমীকরণ বাইরেছে যে টি ইকুয়াল টু 6 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 4/2। এখানে টি এর কোনো বাস্তব মান পাওয়া সম্ভব নয়। তার মানে 10 মিটার পিছনে যদি ব্যক্তি থাকে, दिलवाले दुल्हनिया को कभी नहीं ले जा सकता है क्योंकि वो उसमें कभी नहीं जा सकते। এর মানে ব্যক্তি এই বাসকে ধরতে পারবে না। কি ধরতে পারবে না, এটা আসলে বাস্তব মান পাওয়া গেল। তার মানে এই গল্পটা হবে এরকম। তার মানে তোমাদের পরীক্ষায় যদি এরকম দ্বিঘাত সমীকরণের একটা ভ্যালু আসে, আমরা কি পারবো? কোনো ব্যাপার? বলো, কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। শাহরিয়ার হোসেন সাজিদ, তোরা একটা কিল দিব, কিল আরেকবার বুঝাই দিব। মানে কি, এগুলো একটা সোজা অঙ্ক তোর পারিস না? হেই, এগুলো সোজা সোজা অঙ্ক, এগুলো কোনো প্রবলেম হলে তোরা ইন্টারমিডিয়েটে গিয়ে যখন তোরা প্রাসের অঙ্ক করবি, তারপরে হচ্ছে ওই যে কি বলে চলতরিতের ম্যাথগুলো করবি, তখন কেমন লাগবে? মোবাইলের মধ্যে মারমো এখন। কিরে তোরা এখনো 7300 জন আসিস? দাঁড়া, ঠিক আছে, এবার আর একটা ম্যাথ করা, এটা মুছে দিই, এটা দিলাম, মুছে দিলাম। এখন ঘটনা হচ্ছে, এখনো তো 3 দিন সময় আছে। 3 দিনের মধ্যে কি করা যায়? 3 দিনের মধ্যে বহুত কিছু করা যাবে। 3 দিনের মধ্যে কিছু করতে গেলে আগে লাগবে হচ্ছে মনের মধ্যে সাহস। বলে স্যার সাহস তো আছে কিন্তু টেনশন হয়। আর এবারটা টেনশন তো হবেই হবেই, কিন্তু এই টেনশনকে বলতে হবে না। টেনশন মনের মধ্যে থাকবে, এটা কাউকে বলা যাবে না। এটা হচ্ছে লাইফের সিগমা রুল। এখন স্যার মনে করেন যদি পরীক্ষায় এমন প্রশ্ন আসে যে গ্রাফ থেকে প্রশ্ন দিল, বা মনে করেন যে স্যার যদি একটা টেবিল দিয়ে দেয়, ও দিলে সমস্যা নেই। আচ্ছা, পরীক্ষায় যদি এমন প্রশ্ন আসে, মনে করো ওই যে এই ধরনের প্রশ্ন অনেকবার তোমাদের পরীক্ষায় আসছে যে স্যার মনে করেন বিনা বাধায় পরন্ত বস্তু, একটা বস্তু 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। দেখো এই একটা কথা বলে যে বিনা বাধায় একটা বস্তু 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। 72 মিটার যেতে কত সময় লাগবে? এরকম একটা প্রশ্ন করে না এমসিকিউতে, যে 72 মিটার যেতে কতক্ষণ লাগবে? এই যে বলে যে মুক্তভাবে পরন্ত বস্তু এত সেকেন্ডে এত মিটার যায়, তো কত সেকেন্ডে কত যাবে? এই অঙ্ক করার সময় কি করা লাগে? পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা মনে রাখবা। পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা কি? যে এইচ, পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা হচ্ছে এইচ, মানে অতিক্রান্ত দূরত্বের সূত্র, যে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। বলে স্যার টি স্কোয়ার কে মতলব? মানে সময়ের বর্গের সমানুপাতিক অতিক্রান্ত দূরত্ব। তার মানে হচ্ছে যে এইচ ইজ প্রপোর্শনাল টি স্কোয়ার। তাহলে আমি বলতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু ধ্রুবক ইনটু টি স্কোয়ার। তার মানে আমি বলতে পারি স্যার এইচ বাই টি স্কোয়ার সমান ধ্রুবক। তার মানে আমি বলতে পারি যে তাহলে ধ্রুবক ইজ ইকুয়াল টু h1 বাই t1 স্কোয়ার। আমি বলতে পারি h2 বাই t2 স্কোয়ার। আমি বলতে পারি ইজ ইকুয়াল টু h3 বাই t3 স্কোয়ার। পারি, সারাদিন বলতে পারি। তাইলে এই অঙ্কগুলো করার সময় খালি একটা সূত্র অ্যাপ্লাই করবা, h বাই টি স্কোয়ার, বাস কাহিনি ডান। তার মানে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড হচ্ছে t1, 50 মিটার হচ্ছে h1। এটার সাথে একটা রিলেশন আছে, এটা হচ্ছে সেই রিলেশন। আবার এইটা হচ্ছে h2, তার মানে আমার কাছে চাইছে t2। তো এই অঙ্ক কেমনে করবো? 5 সেকেন্ড। এই অঙ্কটা করার জন্য 5 সেকেন্ড লাগবে। তাহলে কেমনে লাগবে? লাগবে হচ্ছে এইরকমভাবে যে h2 বাই t2 স্কোয়ার ইজ ইকুয়াল টু h1 বাই t1 স্কোয়ার। ডান। অথবা তুমি এটার এমনভাবে লিখতে পারো যে h2 বাই h1, তুমি এটাকে এমনভাবে লিখতে পারো h2 বাই h1 ইজ ইকুয়াল টু
T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার। বাস অঙ্ক তুমি করো। তোমার কাছে কি চাইছে? T2 চাইছে। তা T2 যদি বের করতে হয়, এই যে এখান থেকে আমি যাচ্ছি, এই যে T2 স্কোয়ার এটার সাথে H1 গুণ না, H1 গুণ, তার মানে এইটা হচ্ছে H2 আর T1 স্কোয়ার গুণ হবে, তার মানে H2 ইন্টু T1 স্কোয়ার ডিভাইডেড বাই T2-র সাথে কি H1, এই যে H1। তুমি পরীক্ষার হলে এই সূত্রটা লিখতে পারবা? বলে স্যার পারবো ইনশাল্লাহ। না পারার কোনো ঘটনাই না, এখানে না পারার কোনো বিষয় না, সোজা। তার মানে এখানে কি হবে? এখানে কি হবে? সিম্পলি আমি এখন T2 বের করতে চাই, তার মানে এটা হবে রুট ওভার H2 ইন্টু T1 স্কোয়ার ডিভাইডেড বাই H1। এবার তুমি মান বসাও, হয়ে যাবে। তাহলে মান বসালে যদি হয়, হ্যাঁ শাকিল ইসলাম, থ্যাংক ইউ। এমডি রাকিব সৈকত আছে, এখনও 7,000 জন আছে, ওরা পড়ালেখা করতে চায় বলেই তো আছে, তা না হইলে এইসব জিনিস ফেসবুক লাইভে কে দেখতে আসে? যাদের দরকার তারাই তো দেখতে আসে। সুতরাং আমি জানি এখনকার প্রয়োজন, তাই আমিও একটু সিরিয়াস। আমি সিরিয়াসের মধ্যে একটু ফান করা লাগে, বেশি সিরিয়াস হলে মানুষ আবার শক্ত হয়ে যাবে, একটু আনন্দও লাগবে, সিরিয়াসনেসও লাগবে। বসায় দাও মান, এগুলো আর আমার করার দরকার নাই। এই H2-র মান কত? 72, T1 স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার মানে 25 ডিভাইডেড বাই H1 কত? 50। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে 25 দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে 36, 36-এর রুট মানে হচ্ছে 6 সেকেন্ড। তার মানে কোনো বস্তু যদি পরন্তভাবে 5 সেকেন্ডে 50 মিটার যায়, তাহলে 6 সেকেন্ডে ও 72 মিটার যাবে। এবং এই সূত্র এটা দিয়ে করতে হবে। বলো পারবা কি না? পারবা? হ্যাঁ, তোমরা ইয়ামিন হাসান, আমি মনে হয় না যে লাস্ট 4-5 মাসে কোনো মুভি দেখার সুযোগ পাইছি। এটা একটু মুসলাম মুছি, হ্যাঁ আচ্ছা, এটা সোজা জিনিস। তোমরা এখনও আজকে কী বার? আজকে হইল বুধবার, আজকে বুধবার 10 তারিখ। আগামীকাল রাত সারাদিন, পরশু দিন, তারপরের দিন আছে, কোনো টেনশন নাই, মেলা টাইম, খালি ফিজিক্স পড়বা। আর আগামীকালকের ফেসবুক লাইভে আমি তোমাদেরকে একটু কেমিস্ট্রি পড়াবো। কেমিস্ট্রিটা পড়াইয়া, কেমিস্ট্রির যত পড়ালেখাগুলো আছে, জৈব যৌগ তো আমি এতদিন যা পড়াইছি চলবে, কেমিস্ট্রিটাকে একটু সাইডে রাখবা কালকের পরে। এরপরে তুমি 10, 11, 12, 13 এই 2 দিন ফিজিক্স পড়বা, চলবে, এনাফ। তবে বেশি প্রেশার নিয়ে না, আস্তে আস্তে দেখবা যে কি কি পড়ছো। মাত্র 5টা চ্যাপ্টার। আজকে যদি তোমার ফুল বইয়ের উপর পরীক্ষা থাকতো 14টা চ্যাপ্টারের উপরে, আর তোমাকে 5টা সৃজনশীল লিখতে হইতো, তখন কি হইতো? তখন তো পারতা নাকি? এখন করোনার কারণে তো ধরো কষ্ট হয়েছে, অ্যাডজাস্টমেন্টও করতে হচ্ছে। সুতরাং ইজি, দিলাম মুছে দিলাম, এগুলো পারা যাবে। বলে স্যার এখন ধরেন যদি স্যার পরীক্ষার হলে একটা দেয়, ওই যে স্যার মনে করেন যে একটা যদি ওই গ্রাফ দেয়, তখন স্যার গ্রাফের ম্যাথ কেমনে করব? আচ্ছা, তার আগে আরেকটা এমসিকিউ তোমাদেরকে আমার মনে হচ্ছে বলে দেওয়া লাগবে। মনে করো যদি এমন প্রশ্ন করে এমসিকিউতে, যদি কোনো বস্তুকে জি এর অর্ধেক বেগে নিক্ষেপ করা হয় উপরে, তাহলে এটি কতক্ষণ পর ভূমিতে পতিত হবে? তোমরা কিন্তু একটু বুঝো, খেয়াল করে আমি এখন কী বলতেছি। কোনো একটা বস্তুকে যদি উপরে নিক্ষেপ করা হয়, উপরে, এবং উপরে নিক্ষেপ করলে পরে এটা যদি আবার নিচের দিকে আসে, তাহলে এখানে টোটাল যে সময়টা, এটাকে বলা হয় বিচরণকাল। বিচরণকাল, এটাকে বিচরণকাল বলে। সুতরাং এই বিচরণকালের সূত্র হচ্ছে ক্যাপিটাল টি, রিমেম্বার, এবং এটার সূত্র হচ্ছে 2u/g। আমি তোমাদেরকে আগে ওই অঙ্কগুলো করাইছি। বিচরণকালের সূত্র হচ্ছে 2u/g। এখন যদি বলে যে কোনো একটা বস্তুকে জি এর অর্ধেক বেগে উপরে নিক্ষেপ করা হলো, তাইলে এই বস্তুর আদি বেগ হচ্ছে g/2। তাহলে সেটি কতক্ষণ উপরে থাকবে?
তার মানে সে থাকবে হচ্ছে টি ইকুয়াল টু 2u/g, তার মানে 2g/2/g, তার মানে আমরা বলো কত থাকবে? u/2u/g, তাই তো? 2u/g না, জি এর অর্ধেক বেগ। তো আমি যদি বলি যে জি এর অর্ধেক বেগে মারা হইলো, তাহলে বস্তুটা হচ্ছে 1 সেকেন্ড ভূমিতে থাকবে, উপরে থাকবে। আর যদি বলি যে কোনো বস্তুকে জি এর সমান বেগে মারা হইলো, তার মানে যদি এই জি এর সমান বেগে মারা হয় তাহলে ইউর মান হবে জি, তখন এই টি এর মান দাঁড়াবে 2 সেকেন্ড। এটা তোমাদের এমসিকিউতে যদি চলে আসে তোমরা অ্যান্সার করতে পারতে হবে। এস এম বিজয়, এই চিন্তা নিয়ে শোনা ঘুমায়ও না, শুধু শুধু দেখবা যে রাতের বেলা দুঃস্বপ্ন দেখতেছ। নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায় পরীক্ষা দিবা, আরেকজনের হাত দিয়ে লেখা, আরেকজনের মাথা দিয়ে তুমি চিন্তা করবা না। কারণ আরেকজন খেলে তোমার পুষ্টি হবে না। তোমার পুষ্টি যেমন তুমি খেলে হবে, তোমার পরীক্ষাটা তোমাকে দিতে হবে। ঠিক আছে? এই ধরনের চিন্তা ভাবনা একটু দূরে রাখাটা স্বাস্থ্যকর। এইটা একটু মুসা শেষ করলাম। এখন স্যার বলেন, যদি গ্রাফ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, গ্রাফ ধরেন স্যার ওই যে সিলেট বোর্ড 2019-এর মতন যদি একটা প্রশ্ন পরীক্ষায় আসে যে এইখানে একটা এরকম দিল আর এইখানে এরকম দিল, দেওয়ার পরে বলতেছে যে এইটা হচ্ছে 15 আর এইটা হচ্ছে 30। এখন যদি বলে যে স্যার ধরেন যে এটা হচ্ছে এক্স, হ্যাঁ, তারপরে 20, 30, 40, 50, মনে করো যে 20, 30, 40, 50, এটা হচ্ছে 20, 30, 40 আর 50। বলো স্যার কি হইল বিষয়টা? বিষয়টা হচ্ছে এইরকম, যখন 20-তে আসে তখন সেটা হচ্ছে 30 বরাবর। এই যে দেখো 20-তে আসে 30 বরাবর, এই দাগটা এরকম হবে না, এই দাগটা হচ্ছে ডট ডট দিয়ে হবে। 20-তে আছে 30 বরাবর ধরো। তো এখন দাগটা হচ্ছে আমি এরকমভাবে দেই, তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তারপরে আছে 30-এর বেলায় আছে হচ্ছে 15 বরাবর। ধরো 30 হচ্ছে এখানে, 15 বরাবর হচ্ছে এখানে, আমি একটু ডট ডট দিলাম। ধরো যে বিষয়টা হচ্ছে এইরকম। এরপরে স্যার 40 এটা সোজা হয়ে গেছে। বলে স্যার এই ধরনের প্রশ্ন আসলে পরীক্ষায় কি দিব? কোনো ব্যাপার না। ধরো এরকম একটা গ্রাফ দিয়ে পরীক্ষা একটা প্রশ্ন আসছে, তখন কি করা যাবে? এক্সাম খারাপ হইলে তোমার দোষ, তুমি ভালো করে পড়ো নাই। ভালো করে যদি পড়ে কেউ বা চেষ্টা করে, যদি তার ভাগ্য তাকে সহায় করে, আল্লাহ তাআলা কখনো তারে ফেরায় দেয় না। মানুষ তার কৃত কাজের ফসল সে পাবেই, সোজা কথা। আল্লাহ মানুষকে বা তার সৃষ্টিকুলকে তার পরিশ্রম অনুযায়ী তার রিজিকের ব্যবস্থা করবে। এখন বনের রাজা বাঘ, ওরা তো শিকার করে খাইতে হয় নাকি? ওর সামনে ওই হরিণ টুক করে উপর থেকে পড়ে তো না, বিষয়টা এরকম। তো এখন স্যার মনে করেন যে এই 15 বরাবর একটা দাগ, এরপরে এটা বরাবর দাগ, তারপরে 30 বরাবর দাগ, এই 20 বরাবর দাগ, আবার ধরেন স্যার 15 বরাবর দাগ, 30 বরাবর দাগ, 40 বরাবর দাগ। এখন যদি এরকম একটা প্রশ্ন পরীক্ষায় আসে যে OX কত সময়, বা পারা যাবে এই যে OX এটা কত সময় পারা যাবে? তখন আমরা কি বলবো? আমরা বলবো এটা হচ্ছে A, B, C, D আর হচ্ছে E। এমন একটা সৃজনশীল দিয়ে যদি কখনো প্রশ্ন আসে তোমরা সেটাও পারবা। যদি আমাকে বলে যে এই যে OX এর সময় কত, তখন আমি কি বলবো এখানে কোয়েশ্চেনটাতে? আমি বলবো যে চিত্রে OB দ্বারা এটা কিন্তু 15 আর 30, এটা কিন্তু কি, এটা কিন্তু বেগ। এই যে এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে V আর এটা হচ্ছে T, এটা হচ্ছে সেকেন্ড।
সমত্বরণ সমত্বরণ প্রদর্শিত হয়েছে। এখন তুমি ওবি অংশের ত্বরণ বের করো। ওবি অংশের, তাহলে ওবি অংশের ত্বরণ a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি হচ্ছে 30, তার মানে 30 মাইনাস ইউ হচ্ছে 0 এবং টি হচ্ছে 0 to 20 মানে 20 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে 3/2 মানে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিসের ত্বরণ? ওবির ত্বরণ। এখন যদি ওবির ত্বরণ ঠিক থাকে, সেই ত্বরণ ও এ অংশের জন্য প্রযোজ্য। তাহলে এখন আমি ও এ অংশের সময় বের করতে চাই, তাহলে a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, এটা ও এ অংশের। তাহলে আমি যদি টি বের করতে চাই, এখন টি হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। ভি কত? এই যে ও এ অংশের ভি হচ্ছে 15, ইউ কত? ইউ হচ্ছে 0 এবং এ কত? এই যে 1.5। তার মানে 15কে 1.5 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 10 সেকেন্ড। বলো, পারা যাবে? 8:06 বাজে, এখনও 6,500 জন আছে। 1 মিনিট। থ্যাংক ইউ জাহিদ রহমান, থ্যাংক ইউ। তোমরা কি এখনও টায়ার্ড হও নাই বা খারাপ লাগতেছে না? আমারও খারাপ লাগতেছে না। একটু পরে 2 ঘন্টা হবে। এই যে আমার সাইদুল ইসলাম, তুমি সকালে অঙ্কটা করেছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা যারা পারছো, আচ্ছা এদিকে আমার লাবিব বলতেছে স্যার আমরা আসি, আরক্ষণ পড়ান। আমার কিন্তু কষ্ট হচ্ছে না, আই ফিল গুড। কিন্তু আমি তোমাদের কথা ভাবতেছি, তোমরা একান্তভাবে একাগ্র চিত্তে এই যে অলমোস্ট 1.5-2 ঘন্টা ধরে ক্লাস করছো, তোমরা কিন্তু এর পরে এক কাজ করো, এই যে মোবাইলটা বা আর যদি কোনো কাজ না থাকে, আজকে রাতে আর মোবাইলটা ধরবা না। একেবারে মোবাইলটা রাখবা আলমারির ভিতরে তালা মাইরা, আর কোনো মোবাইল টোবাইল নাই। আবার যদি তোমার অন্য কোনো খুব এসেনশিয়াল কাজ না থাকে, আগামীকালকে রাত 8:15-তে আমি কেমিস্ট্রি পড়াবো। যদি তোমার আমার ক্লাস ছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে বা তোমার যদি আমার ক্লাস করতে ইচ্ছা করে, তাহলে আগামীকালকে 8:15-র আগে মোবাইলটাই ধরা দরকার নেই, বাদ দিয়ে দাও। আমি এতক্ষণ ধরে তোমাদের পড়াইয়া যদি কিছু বুঝাইতে পারি, তাহলে তোমার মোবাইল দেখাটা সার্থক। যদিও এতক্ষণ মোবাইলের দিকে তাকায় থাকাটা চোখের জন্য ক্ষতিকর, কিন্তু আর কোনো উপায় নাই আমার কাছে, এইটাই উপায় আছে। সুতরাং মোবাইলটারে একেবারে রাখবা আলমারির ভিতরে, তালা মাইরে রাখবা, মোবাইলটা তোমার আর ডিস্টার্ব যেন না করে, বন্ধ, ফুল মানে একেবারে এটা অফ। এবার আসি, বলে স্যার এইটা যদি স্যার পারি, তাহলে তোমাদের পরীক্ষার হলে আরেকটা ধরনের অঙ্ক আছে যেটা ভিকারুন্নেসায় আসছে। ভিকারুন্নেসার একটা কোয়েশ্চেন যেন আমি আজকে সকালে না যেন কখন দেখলাম, ইঁদুর বিড়ালের একটা অঙ্ক আছে। ইঁদুর বিড়ালের অঙ্ক তোমরা পারবা বলে আমার বিশ্বাস। ইঁদুর বিড়ালের অঙ্কের কনসেপ্ট সোজা, লেখচিত্রের কনসেপ্টটা সোজা, ইনশাল্লাহ তোমাদের প্রবলেম হবে না। তোমরা যারা ঢাকা বোর্ড 2020 ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি নয়, কারণ ঘড়ির কাঁটার গতি কিন্তু পর্যাবৃত্ত, এটা স্পন্দন নয়। এই কারণে এটা তার নির্দিষ্ট যেই সময়, এই সময়ে ঠিক একটা নির্দিষ্ট বিন্দুকে, আচ্ছা এটা তোমরা একটু বুঝে নাও। পর্যাবৃত্ত গতিটা কি? পর্যাবৃত্ত গতি হচ্ছে ঘড়ির কাঁটার গতি একটা নির্দিষ্ট গতি, এমন যে একটা নির্দিষ্ট সময় পর পর কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেবল এক দিক থেকে অতিক্রম করে। মানে ঘড়ির কাঁটাটা এই 3কে আইসা এমনি অতিক্রম করবে, ওই দিকে আর যাবে না। এই কারণে এটা পর্যাবৃত্ত গতি না। কিন্তু আমাদের হৃৎপিণ্ডের গতি একটা পর্যাবৃত্ত গতি, কারণ হৃৎপিণ্ডের গতিতে কি হয়, একবার উপরে ওঠে একবার নিচে নামে, একবার উপরে ওঠে একবার নিচে নামে। তার মানে ও একটা নির্দিষ্ট পথকে 2 বার 2 দিক থেকে অতিক্রম করে। এই কারণে হৃৎপিণ্ডের গতি হচ্ছে স্পন্দন গতি, কিন্তু ঘড়ির কাঁটার গতি কেবল পর্যাবৃত্ত গতি। পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতিও বলা যায়, নো প্রবলেম। আচ্ছা, আমার আরেকটা জিনিস তোমাদেরকে বলা উচিত। অনেকেই আমাকে বলতেছে
স্যার আমাদের তো 25টার মধ্যে 12টা অ্যান্সার করা লাগবে। এখন যদি স্যার অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন থাকে এবং সেই অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নের মধ্যে তো একটা আরেকটা কথা বলিনি, আমি কিন্তু একটু পরে তোমাদের মডেল টেস্ট নিব, মানে আমার ক্লাসটা শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিব, সেখানে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন উভয় ব্যাচের কোয়েশ্চেন থাকবে, তোমরা পরীক্ষাটা দিবা। ফিজিক্সের এক সেট প্রশ্ন, কেমিস্ট্রির এক সেট প্রশ্ন, ইংলিশ ভার্সনের ফিজিক্সের এক সেট প্রশ্ন, কেমিস্ট্রির এক সেট প্রশ্ন, তোমরা একটা পরীক্ষা দিও আজকে রাতে যখন তোমরা সময় পাও। আমি কিন্তু তোমাদের মডেল টেস্টটা নিব, ঠিক আছে? তাহলে এই জায়গায় আরেকটা জিনিস বলে আজকে ক্লাসটা শেষ করতেছি, সেটা হচ্ছে যে আর বেশি দরকার হবে না, মানে কতক্ষণ লাইভ ক্লাস করাইতে পারলাম এই কম্পিটিশনে তো আমি এখানে নাই, বাট সুস্থতা আগে দরকার। মেইন বিষয়টা হচ্ছে যদি বলে যে কোনো একটা বৃত্তাকার পথ কোনো ব্যক্তি 1.5 বার অতিক্রম করছে, 2.5 বার, 3.5 বার, তার মানে এখান থেকে অতিক্রম করে এটা হচ্ছে 1 বার আর এখানে আসলে হচ্ছে অর্ধেক। তাহলে 1.5 বার যদি কখনো বলে, 1.5 বার, 2.5 বার, 3.5 বার, 4.5 বার, যতবার বলে তখন এই সবগুলোর স্মরণ হবে ব্যাসের সমান, স্মরণ হবে ওই বৃত্তাকার পথের ব্যাসের সমান। আর যদি বলে 3/4 বার বা মানে পৌনে বা হচ্ছে 3.25 বার, 4.25 বার, তখন এসে এখানে ঠেকবে। যখন এখানে এসে ঠেকবে তখন প্লিজ তোমরা এটার অতিভুজ নিয়ে কাজ করবা। তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এইটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এইটা হচ্ছে অতিভুজ নিয়ে কাজ করবা। তখন সূত্রটা কি হবে? এই যে সূত্রটা হবে √r² প্লাস r², তার মানে এটা হচ্ছে √2r, এটা নিয়ে কাজ করবা, ঠিক আছে? ওকে, আজকে এখানে রাখি, তোমরা শান্তিতে থাকো, ভালো থাকো। ফিজিক্সের আরেকটা ক্লাস পরশুদিন নিব, আগামীকালকে ইনশাল্লাহ কেমিস্ট্রি পড়াবো, ভালো মতন পারবা তোমরা, টেনশনের কারণ নেই। একটু রিভিশন করবা, হালকার উপরে একটু দেখবা, টেনশনটা কমায় রাখো, নামাজটা পড়ো শান্তি মতো, আবার সারা রাত পড়ে কিন্তু পাগল হয়ে যাও না। সুস্থতা আগে দরকার, পরীক্ষার আগের রাতে পড়ে ফাটাই ফেলার দরকার নাই, যে ফাটানো সে আগেই ফাটাইতে পারে, আর না হইলে সে নিজে ফাইটা যায়। সো ঘুমানোর দরকার আছে, 8 ঘন্টা ঘুমাইবা, রিল্যাক্স, টেক কেয়ার, সি ইউ টুমরো। আর হ্যাঁ, কোয়েশ্চেন দিতেছি, পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।